হ্যালো, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। আজকে আমরা গতি অধ্যায়ের শেষ ক্লাস করব। তো দেখতে দেখতে আমরা কিন্তু এই অধ্যায়ের শেষে চলে আসছি। আমাদের অলরেডি 11টা ক্লাস হয়ে গেছে। আজকে এই অধ্যায়ের শেষ এবং 12তম ক্লাস। তো চলো আমরা শুরু করি। এই অধ্যায়ে আমাদের বলতে গেলে আর তেমন কিছু বাকি নাই। আমাদের মোটামুটি যা এই অধ্যায়ের সূত্র পড়া দরকার সব ধরনের সূত্র পড়া হয়ে গেছে। সূত্র রিলেটেড ম্যাথ প্রবলেমগুলো আমরা সলভ করে ফেলছি। মোটামুটি যা যা লাগবে তোমার বোর্ড পরীক্ষার জন্য, যা যা দরকার কলেজের পরীক্ষা মানে স্কুলের পরীক্ষার জন্য যা যা দরকার সবই কিন্তু সুন্দরভাবে তোমাকে গুছাই দিছি। তোমার বাসায় নিজে থেকে একটু প্র্যাকটিস করতে হবে। তুমি যদি কোনো টপিক ভুলে যাও, কোনো একটা ম্যাথ যদি ভুলে যাও, বুঝতে না পারো, তাহলে ক্লাসটা আবার দেখতে হবে। বাট তোমাকে এত সুন্দরভাবে একটা অধ্যায় এত ডিটেলস কেউ কিন্তু পড়াবে না। তুমি কোনো টিচারের কাছে এত সুন্দরভাবে গুছানো ভাবে পাবা না। ঠিক আছে, আমি চেষ্টা করছি যতটা সম্ভব তোমাকে গুছাই দেওয়ার, যাতে তুমি ধরো একটা জিনিস বুঝো না, একেবারে বিগিনার, মানে তুমি কেবল পড়া শুরু করছো, তুমি তোমার মনে যে যে প্রশ্ন জাগতে পারে সবগুলো প্রশ্নের উত্তর আমি ক্লাসে সুন্দর করে দিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো আজকের ক্লাসে আমরা ছোট্ট একটা সূত্র একটু দেখবো আগে, দেন আমরা কিছু প্রবলেম সলভ করব। যে প্রবলেমগুলো বোর্ডে আসা এরকম কিছু প্রবলেম আমরা সলভ করব। ঠিক আছে, নিজের প্র্যাকটিস করতে হবে, নিজের পড়াশোনা করতে হবে। নিজে যদি পড়াশোনা না করো তাহলে কিন্তু তুমি পরীক্ষায় ভালো করতে পারবে না। শুধু ক্লাস দেখলে হবে না। ক্লাসে আমি টিচার ম্যাথ করাইলাম তাতে তোমার কোনো লাভ নেই। তোমার নিজের খাতায় পড়তে হবে, তোমার নিজের প্র্যাকটিস করতে হবে। এটা যদি না করো তাহলে লাভের ঘরে কিন্তু শূন্য। বুঝতে পেরেছ? ক্লিয়ার? চলো শুরু করি। আজকে আমরা যে টপিকটা দিয়ে শুরু করব এটা হচ্ছে টি-তম সময় অতিক্রান্ত দূরত্ব। টি-তম সময়ে অতিক্রান্ত দূরত্ব। এটাকে আমরা STH দিয়ে লিখব, শুধু এস দিয়ে লিখব না, এটাকে আমরা STH দিয়ে লিখব। এটা হবে U প্লাস হাফ A 2t মাইনাস 1 তম সময়ের অতিক্রান্ত দূরত্ব। এখন আমরা আগে সূত্রটার একটু প্রমাণ দেখি, আর এই ব্যাপারটা একটু বোঝার ট্রাই করি। দেখো, আমি যদি তোমাকে বলি একটা গাড়ি চলা শুরু করছে, প্রথম থেকে 5 সেকেন্ডে টোটাল কত দূরত্ব অতিক্রম করছে? প্রথম থেকে, শুরু থেকে, যাত্রা শুরুর সময় থেকে টোটাল 5 সেকেন্ডে কি পরিমাণ দূরত্ব অতিক্রম করছে? তাহলে তার সূত্র হচ্ছে S = UT প্লাস হাফ AT স্কোয়ার। বাট আমি কিন্তু এটা চাচ্ছি না। আমি এবার চাচ্ছি গাড়িটা পঞ্চম সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করছে। টোটাল 5 সেকেন্ডে না, পঞ্চম সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করছে। পঞ্চম সেকেন্ড মানে বুঝো? পঞ্চম সেকেন্ড মানে হচ্ছে 4 সেকেন্ডের পরের 1 সেকেন্ডে। 4 সেকেন্ড হয়ে গেল, তারপরে যে 1 সেকেন্ড আছে সেই 1 সেকেন্ডে এবং 6 সেকেন্ডের আগের যে 1 সেকেন্ড আছে, এই যে 1 সেকেন্ড, এই 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, অর্থাৎ পঞ্চম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তোমাকে আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই। ধরো তোমরা যখন স্কুলে অ্যাসেম্বলি করো না, স্কুলে যখন আর কি এরকম লাইনে দাঁড়িয়ে, বা ধরো স্কুলে ক্লাসরুমে বসে আসো, এরকম কয়েকজন এভাবে লাইন দিয়ে বসে আছে বা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। এখন আমি এইখান থেকে বললাম, ধরো এদিক থেকে আমি বললাম যে 5 জন উঠে সামনে আসো। তো প্রথম 5 জন উঠে সামনে আসো, 1 2 3 4 এবং 5, এই টোটাল 5 জন চলে আসবে। বুঝছো? 5 জন, প্রথম 5 জন আসো, এই 5 জন চলে আসবে। আমি যদি বলি পঞ্চম জন আসো, তো পঞ্চম জন আসো আসো আসো, পঞ্চম জন আসো, তাহলে কি শুরু থেকে
5 জনই চলে আসবে? না, আসবে কয়জন? একজন। সে সে কততম জন? 5তম, 5ম জন। একজন আসবে, 5জন কিন্তু আসবে না। অর্থাৎ 4তম জনের, দেখো এ হচ্ছে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ। তো আমি যদি বলি 5ম জন আসো, তাহলে 5ম জন হচ্ছে 4র্থ জনের পরের জন আর 6ষ্ঠ জনের আগের জন। কিন্তু কতজন? জন কত? জন হচ্ছে একজন। সে কিন্তু একজনই, একজনই। সে কিন্তু 5জন না, জন কিন্তু একজন। কিন্তু সে 4 নম্বর জনের পরের জন, 6 নম্বর জনের আগের জন। বুঝতে পেরেছো? তা আমি এরকমই চাচ্ছি, 5ম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তাহলে বলো তো আমি আসলে কয় সেকেন্ডের দূরত্ব চাচ্ছি? আমি কিন্তু 1 সেকেন্ডেরই দূরত্ব চাচ্ছি, কিন্তু সেই 1 সেকেন্ড 4 সেকেন্ডের পরের 1 সেকেন্ড আর 6 সেকেন্ডের আগের 1 সেকেন্ড। বুঝতে পেরেছো? দেখো কত সুন্দর করে বুঝাই দিলাম। এই উদাহরণটা দেখো, তাহলে বুঝতে কোনো অসুবিধা হবে না। এবার কথা হচ্ছে এইটা আমি হিসাব করব কিভাবে। ধরো একটা গাড়ি এখান থেকে যাত্রা শুরু করছে, ধরো একটা দেওয়াল, এই হচ্ছে সরল রৈখিক রাস্তা। তো একটা গাড়ি এখান থেকে যাত্রাটা শুরু করছে। আমি চাচ্ছি আমি চাচ্ছি টি-তম সময় অতিক্রান্ত দূরত্ব, মানে আমি চাচ্ছি 5ম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব। বলো তো কিভাবে বের করব? 5ম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব কিভাবে আমি বের করব? আমি শুরু থেকে, আমি গাড়িটা ধরো এখান থেকে চলা শুরু করছে না, আমি এখান থেকে গাড়িটা চলা শুরু করলে টোটাল 5 সেকেন্ডের দূরত্ব আমি বের করব। ধরো 5 সেকেন্ডে এই পর্যন্ত গেছে, তাহলে এটা হচ্ছে 5 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব। 5 সেকেন্ডের দূরত্ব, এটাকে আমি ধরো S5 বললাম। এবার এটা থেকে আমি কিন্তু টোটাল 5 সেকেন্ডের দূরত্ব চাচ্ছি না, আমি চাচ্ছি 5ম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত। তাহলে আমি প্রথম থেকে আগে 5 সেকেন্ডের দূরত্বটা বের করব, বের করে তার থেকে যদি আমি 4 সেকেন্ডের দূরত্বটা বাদ দিই, ধরো 4 সেকেন্ড এই পর্যন্ত গেছে, এটা হচ্ছে 4 সেকেন্ডের দূরত্ব S4। এটা যদি আমি বাদ দিই, তাহলেই আমি 5ম সেকেন্ডে কতটুকু গেল এইটুকু পেয়ে যাব না? দেখো তো, এই যে এইটুকু, এটাই হচ্ছে 5ম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব। 5ম সেকেন্ডে, তাহলে S5, এই যে 5th দিয়ে লিখবো 5th সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। বুঝলা? 4 সেকেন্ডে এই পর্যন্ত গেছে, প্রথম থেকে 5 সেকেন্ডে এই পর্যন্ত গেছে, তাহলে 5ম সেকেন্ডে কতটুকু গেছে? 4 সেকেন্ডের পরে 1 সেকেন্ড যতটুকু গেছে, এটাই 5ম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব। এইবার তুমি আমাকে বলো 5ম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব কিভাবে বের করতে পারবা? যে ভাই 5 সেকেন্ডের দূরত্ব বের করেন, 4 সেকেন্ড বাদ দিয়ে দেন, 4 সেকেন্ডের দূরত্ব বিয়োগ করে দেন, হয়ে গেল। আচ্ছা, ভালো কথা, সুন্দর কথা বলছো। 5 সেকেন্ডের দূরত্ব থেকে এই যে ফিফথ সেকেন্ডের দূরত্ব আমরা বের করতে চাই, 5ম সেকেন্ডের দূরত্ব বের করতে চাই, তাহলে টোটাল 5 সেকেন্ডের দূরত্ব বের করেন, তারপরে তার থেকে 4 সেকেন্ডের দূরত্ব বাদ দেন। তাহলে আমি যদি টি-তম সময়ের দূরত্ব চাই, আমি যদি STH চাই, তাহলে কি করব বলো তো? আমি যদি STH চাই, টি-তম, তাহলে কি করব? 5মের জন্য 5 থেকে 4 বিয়োগ করছি, তাহলে টি-তম তার জন্য টি সময়ের টোটাল দূরত্ব থেকে তার থেকে 1 কম, অর্থাৎ ST-1 বিয়োগ দিব। বোঝা গেল? S6 করলে কি হলো? তাহলে তো 6 সেকেন্ড পেয়ে গেলাম। যদি S6 নাও তাহলে 6 সেকেন্ডের দূরত্ব, যদি 4 নাও তাহলে 4 সেকেন্ডের দূরত্ব, তাহলে বাকি তো থাকলো 2 সেকেন্ডের দূরত্ব, তাহলে তো তম সেকেন্ডের দূরত্ব হলো না, তাই না? আবার অনেকে বলতে পারে যে ভাই আমি S6 নিব, সেখান থেকে S5 বাদ দিব, তাহলেই তো 5ম সেকেন্ড পাই। কেমনে 5ম সেকেন্ড পাও? তাহলে তো 6ষ্ঠ সেকেন্ড পাওয়ার কথা। তাহলে কি 5ম সেকেন্ড পাওয়ার কথা? তাহলে তো 6ষ্ঠ সেকেন্ড। 5ম সেকেন্ড, এর দেখো 5ম সেকেন্ড মানে 5 সেকেন্ডে এইটুকু গেছে, তাহলে 5ম সেকেন্ড তো ডান। তারপরের 1 সেকেন্ড, তো তারপরের 1 সেকেন্ড এটা কয় সেকেন্ড? 6ষ্ঠ সেকেন্ড না? তাহলে তুমি যদি 6 থেকে 5-এর দূরত্ব বিয়োগ করো, 5 সেকেন্ডের দূরত্ব বাদ দাও,
তাহলে তুমি ষষ্ঠ সেকেন্ডের দূরত্ব পাবা, ষষ্ঠ সেকেন্ডের দূরত্ব পাবা। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে আবার বলতেছি, পঞ্চম সেকেন্ডের দূরত্ব হবে 5 সেকেন্ডের দূরত্ব থেকে 4 সেকেন্ড বাদ। তাহলে টি তম দূরত্ব হবে টি দূরত্ব থেকে, টি সময়ের দূরত্ব থেকে টি মাইনাস 1 দূরত্ব বাদ। শেষ হয়ে গেছে। এবার হিসাব নিকাশ করতে হবে। আসো, তাহলে গাড়িটা এখান থেকে ধরো ইউ বেগ নিয়ে চলা শুরু করছে। গাড়িটা টি সময়ে এখানে পৌঁছাইছে, টি সময়ে গাড়িটা ধরো এখানে পৌঁছাইছে এই। তাহলে টি সময় গাড়িটা যদি এখানে পৌঁছায়, এখান থেকে এই পর্যন্ত দূরত্ব এস টি, তাহলে তার থেকে এক কম, তাহলে তখন গাড়িটা এখানে ছিল, দুটো গাড়ি না কিন্তু একটাই গাড়ি। তাহলে তখন গাড়িটা এখানে ছিল, তার থেকে এক কম, তাহলে তখন দূরত্ব অতিক্রম করছে এস টি মাইনাস 1। তাহলে বলো বাকি থাকলো কোনটুকু? এই যেটুকু, এখান থেকে এইটুকু। তাহলে এইটা হচ্ছে এস টি এইচ। তাহলে টি তম সময়ের অতিক্রান্ত দূরত্ব এস টি থেকে এস টি মাইনাস 1 বাদ। বুঝলা? তাহলে তুমি এবার আমাকে বলো এস টিটা কত? এস টি, টি সময়ের অতিক্রান্ত দূরত্ব ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। আর এস টি মাইনাস 1 কত? এস টি মাইনাস 1 হবে ইউ টি এর জায়গা হবে টি মাইনাস 1 প্লাস হাফ এ টি এর জায়গা হবে টি মাইনাস 1 তার স্কোয়ার। তাহলে খুবই সুন্দর, এস টি এইচ। তাহলে এস টি থেকে এস টি মাইনাস 1 বাদ দিয়ে দিব। টি সময়ের দূরত্ব এটা, তাহলে টি মাইনাস অন এই সময়ের দূরত্ব কত? তাহলে টি এর জায়গা টি মাইনাস 1, টি এর জায়গা টি মাইনাস 1, ডান। তাহলে আসো এবার এস টি এইচ, এটা হবে এস টি মাইনাস 1 বসাই, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার মাইনাস ইউ টি মাইনাস 1। এখানে কিন্তু মাইনাস, এখানে যদি মাইনাস হয় তাহলে এই যে প্লাসটা কিন্তু মাইনাস হয়ে যাবে। বুঝছো? তুমি বড় হয়েছো না, একবারে লিখবা হাফ এ টি মাইনাস 1 তার স্কোয়ার, টি মাইনাস 1 তার স্কোয়ার। এইবার আসো একটু কাটছাট করি, দেখি কি পাওয়া যায়। ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার মাইনাস ইউ ইন্টু টি, মাইনাসে প্লাস ইউ। এবার মাইনাস হাফ এ, সূত্র টি স্কোয়ার মাইনাস 2t প্লাস 1। তাহলে দেখো তো ইউটি আর ইউটি ঘেচাং ঘেচাং করে কেটে যায় না? গুড, সুন্দর। এখানে থাকলো হাফ এ টি স্কোয়ার প্লাস ইউ মাইনাস হাফ এ টি স্কোয়ার মাইনাসে প্লাস হাফ এ 2t, হাফ এ 2t মাইনাসে প্লাস। এবার মাইনাস হাফ এ, কাটাকাটি শেষ হয় না, আরো কাটাকাটি হবে, এই যে ঘেচাং ঘেচাং কাটাকাটি। তাহলে এখানে পড়ে থাকলো ইউ প্লাস, এখানে পড়ে থাকলো এটাকে এখানে হাফ এ, তো একটু কমন নিয়ে লিখি, দেখতে ভালো লাগবে দেখতে। হাফ এ কমন নিলাম, এখানে কত থাকলো 2t, হাফ এ কমন নিলে কত থাকলো মাইনাস 1। দেখো তো হয়ে গেল কিনা? তম সময়ের অতিক্রান্ত দূরত্ব, ডান। তম সময়ের অতিক্রান্ত দূরত্ব, ডান, হয়ে গেল। এইবার আমি একটু তোমাদের একটা কথা বলি, তোমাদের 9-10-এ উদ্ভট জিনিসপাতি। ঠিক আছে, রিক্যাপ প্লিজ, রিক্যাপ বিয়োগ করছি ভাই। এস টি সূত্র এস টি মাইনাস 1, এই যে এখান থেকে সূত্র নিয়ে আসছি, এটা এনে বিয়োগ করছি। তাহলে মাইনাস ইউটি মাইনাসে প্লাস ইউ মাইনাস হাফ এ টি স্কোয়ার, সূত্র লিখছি টি স্কোয়ার মাইনাস 2t তারপরে প্লাস 1 এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র লিখছি। তারপরে এটা ভেঙে দিছি, ভেঙে দিয়ে এটা কেটে দিলাম, তারপরে ইউ থাকলো, এখান থেকে হাফ এটা কমন নিলাম। এবার দেখো তোমাদের 9-10-এর উদ্ভট নিয়ম কি? উদ্ভট নিয়ম হচ্ছে এই সূত্র নাকি ডিরেক্ট ব্যবহার করা যাবে না, এই সূত্র নাকি ডিরেক্ট ব্যবহার করা যাবে না। তোমাদের দেখবো অনেকের স্কুলের টিচার এটা বলতে পারে, কেন ডিরেক্ট ব্যবহার করা যাবে না? কারণ এই সূত্র বইতে নেই। আরে ভাই, তোমার বইতে তো কিছুই নেই। তোমার যে বই, ওই বইয়ে আছে কিছু? বোর্ড বইয়ের যে মানে ধরন, বোর্ড বইয়ের যে স্ট্রাকচার,
বোর্ড বইতে তো কিছুই নাই, শেখার মতো কিছু তো বোর্ড বইতে নাই আসলে। যা শিখতে হবে তা তো আসলে বাইরের রিসোর্স থেকে শিখতে হবে। তো এই কারণে এই যে ঝামেলা, যে এই সূত্র ডিরেক্ট ব্যবহার করা যাবে না, কেন? কারণ এই সূত্র বইয়ে নাই। এই সূত্র অবশ্যই ব্যবহার করা উচিত, ঠিক আছে? এই সূত্র মানে দেখো, শেখার ব্যাপারটা হচ্ছে মানে বাউন্ডারি ক্রিয়েট করা যাবে না শেখার ক্ষেত্রে, বিশেষ করে সায়েন্স পড়ার ক্ষেত্রে। এই সূত্র খাটানো যাবে না, ওই সূত্র খাটাইতে হবে। ভাই সঠিক হলে যে কোনো সূত্র খাটাইতে পারা উচিত, বুঝতে পারছো? পড়াশোনার ব্যাপারটা এরকম হওয়া উচিত। কিন্তু আমাদের বোর্ড বইগুলা বা আমাদের পড়াশোনার সিস্টেমটাকে এমন জটিল বানায় রাখা হয়েছে, মানে মুখস্থ ভিত্তিক বানায় রাখা হয়েছে। তো এটা আসলে রাখা উচিত না। বাট তারপরও যেহেতু আমরা স্কুলের টিচার না, স্কুলের টিচাররা যা বলবে সেটাই ফলো করবা। কারণ বুঝোই তো কার খাতা কার কাছে গিয়ে পড়বে, এটা তো উপরওয়ালা যারা কেউ জানে না। তো ধরো এমন কারো কাছে গিয়ে খাতাটা পড়লো যে টিচার ধরো যে ওই মানে একটু গোড়া মন মানসিকতার, বুঝছো, ব্রড মাইন্ডেড না, তো সে দেখা গেল খেচাং করে তোমার করা ম্যাথ হওয়া ম্যাথ কেটে দিল। লজিক কি? বই নাই, ঠিক আছে? এইটা কোনো লজিক হইতে পারে না, বই নাই, বুঝছো? বইয়ে আছে মানে সেটাই একমাত্র বিজ্ঞান, সেটাই একেবারে ধ্রুব সত্য, ব্যাপারটা এরকম না। বইয়ে অনেক কিছুই নাই, বইয়ে অনেক কিছুই না। আমরা এই অধ্যায়ে যা কিছু পড়ছি অনেক কিছুই তো বইয়ে নাই। কিন্তু শেখার জন্য, জানার জন্য আমাদের আসলে চিন্তার জগৎটাকে ব্রড মাইন্ডেড করে রাখা উচিত। তো এরকম আসলে যারা যে সকল টিচাররা ধরো এরকম বলে, হ্যাঁ, সেই সকল টিচারদের আসলে একটু নিজেদের মডিফাই করা উচিত, ঠিক আছে? কারণ বর্তমান যুগের সাথে যদি এরকম মন মানসিকতা নিয়ে ধরো মানে আমাদের টিচাররা পড়াশোনা করায়, তাহলে আসলে মানে ওই স্টুডেন্টও ভয়ে থাকে যে এটা করা যাবে নাকি এটা করা যাবে, এরকম একটা ভয় থাকে। এই ভয়টা আসলে স্টুডেন্টদের মন থেকেও দূর হয় না। তো এই কারণে টিচারদের আসলে এই জিনিসগুলো আস্তে আস্তে অ্যাভয়েড করা উচিত, ঠিক আছে? তো তারপরে তুমি একটু তোমার স্কুলের টিচারের কাছে শুনবা যে এই সূত্রটা আমি ডিরেক্ট ব্যবহার করতে পারবো কিনা। যদি স্যার বলে করো তাহলে ওকে করো, ঠিক আছে? আর যদি বলে না করিও না, তাহলে করার দরকার নেই, বাট তুমি শিখে রাখবা, বুঝছো? বাট তুমি শিখে রাখবা। তাহলে ভাই যদি ৫ম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বের করতে বলে, তাহলে কিভাবে করব? তাহলে তাহলে কিভাবে করব? দেখবা তোমাদের বিভিন্ন টেস্ট পেপার বা বিভিন্ন জায়গায় কি করছে, ৫ সেকেন্ডের দূরত্ব থেকে ৪ সেকেন্ডের দূরত্ব বিয়োগ করে দেন হিসাবটা করছে, অর্থাৎ আমি যেভাবে সূত্রটা তৈরি করলাম, ওরা ওরা কি করছে, ওইভাবেই করছে। কিন্তু আমি তো সূত্রটা বানাই নিয়ে আসলাম, আমি এখন চাই কি ম্যাথটা ডিরেক্ট একবারে করব, ঠিক আছে? তো স্কুলের টিচারের সাথে একটু পরামর্শ করে নিও, স্কুলের টিচারের সাথে একটু কথা বলিও, ঠিক আছে? তোমরা তো জায়গা মতো কথা বলতে পারো না। তোমরা ধরো যেখানে কথা বলা দরকার না সেখানে বেশি কথা বলো, আর যেখানে কথা বলা দরকার, যেখানে যুক্তি দেখানো দরকার, হ্যাঁ, যেখানে আসলে সম্মান রেখে তর্ক করা দরকার, সেই জায়গায় তোমরা পারো না। সেই জায়গায় গিয়ে দেখবে মুখটা বন্ধ হয়ে থাকে, বুঝতে পারছো? ওকে, তো চলো আমরা শিখে নিছি। আমরা ম্যাথ করার সময় দেখব এই সূত্র দিয়ে ম্যাথ করা যায় কিভাবে, আমরা দেখব। আর দরকারে স্কুলের টিচাররা, আমাদের টিচাররা যেটা প্রিফার করে আমরা সেটাও করে দেখব, কোনো সমস্যা নেই। বাট সূত্র হচ্ছে এটা। এবার যদি এই জিনিসটা আমরা পড়ন্ত বস্তুর জন্য ব্যবহার করি, পড়ন্ত বস্তুর জন্য টি সময় অতিক্রান্ত দূরত্ব, তাহলে পড়ন্ত বস্তুর জন্য তখন এস এর জায়গায় এইচ লিখতে পারো, এস এর জায়গায় এইচ লিখতে পারো, ইউ তারপরে হাফ জি 2t - 1। সূত্র ওই যে বুঝে বুঝে বসাবা, এখানে চিহ্ন বসাইতে হবে, এখানে চিহ্ন বসাইতে হবে, এখানে চিহ্ন বসাইতে হবে। তোর চিহ্নগুলো বুঝে বুঝে বসাইতে হবে, বুঝছো? তা আমি চিহ্নটা দিচ্ছি না, ঠিক আছে? আমি চিহ্নটা ফাঁকা রাখছি। বা ধরো এখানে প্লাস দিয়ে দিলাম। প্লাস মানে কি? প্লাস মানে কিছুই না আসলে, প্লাস হতে পারে আবার মাইনাসও হতে পারে। তো নিচের দিক হলে জি এর আগে মাইনাস, তাই না? ঠিক আছে, জি এর আগে মাইনাস। যদি নিচের দিকে ছড়ে দেওয়া হয় তাহলে ইউ এর আগে মাইনাস, ঠিক আছে? উপরের দিকে ছড়ে দিলে ইউ এর আগে প্লাস। বস্তু যদি নিচের দিকে যায়, সরণ যদি হয় তাহলে এইচ এর আগে মাইনাস, এরকম আর কি। তো এটা একটু মাথায় রাখবে। সহজ কথা, সূত্র একই রকম থাকবে, এর জায়গা তখন জি হবে। তাহলে চলো এই সূত্র রিলেটেড আমরা ছোট ছোট একটা ম্যাথ দেখি। তো বলা হচ্ছে একটি গাড়ি স্থির অবস্থা হতে 3 সেকেন্ডে 45 মিটার দূরত্ব অতিক্রম করে। তাহলে গাড়িটি সপ্তম সেকেন্ডে
সপ্তম সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে? সপ্তম সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে? বলো দেখি পারা যাবে কিনা। বলছে একটি গাড়ি স্থির অবস্থা থেকে 3 সেকেন্ডে 45 মিটার যায়। এই তথ্য থেকে আমরা আগে ত্বরণটা বের করে নিব। একটা গাড়ি, এই যে গাড়িটা স্থির অবস্থা থেকে, তো আদিবেগ u0, স্থির অবস্থা থেকে টি 3 সেকেন্ডে 45 মিটার অতিক্রম করে, এস 45 মিটার। তাহলে এখান থেকে দেখি না এ কত, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। আদিবেগ u0, এস এর মান 45, আদিবেগ u0, তো টি গুণ হলে 0, হাফ এ টি স্কোয়ার 3 স্কোয়ার। দেখো টি এর মান 3 সেকেন্ড বসালাম, এখান থেকে আমরা এর মানটা বের করতে পারবো। তাহলে অতএব এ ইকুয়াল টু হবে 45 গুণ 2 90, তাকে ভাগ 3 × 9 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে ত্বরণ, বোঝা গেছে? এটা হচ্ছে ত্বরণ। এবার আমাদের কি বলছে, গাড়িটি সপ্তম সেকেন্ডে, এটা কিন্তু 7 না, সপ্তম। তাহলে সপ্তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, সপ্তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এস সেভেন্থ, এই যে এস সেভেন্থ, এভাবে লিখব। সূত্র কি হবে? বলো সূত্র কি হবে? ইউ প্লাস হাফ এ 2t মাইনাস 1, ইউ এর মান 0, হাফ এর মান 10, সপ্তম টি এর মান 7 মাইনাস 1। তাহলে 7 দুগুণে 14 বিয়োগ 1 13 গুণ 10 গুণ 0.5 65 মিটার। তো সপ্তম সেকেন্ডে 65 মিটার দূরত্ব অতিক্রম করবে, বোঝা গেল? আর এই যে আমাদের স্কুলে স্যাররা যেটা বলে, স্কুল স্যার বলে না এইভাবে করলে হবে না, কেন? কারণ এইভাবে সূত্র নাই বই। ওকে ঠিক আছে, তাহলে যদি এভাবে করতে না হয় তাহলে তুমি আগে এইটুকু বের করবা, দেন সপ্তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হবে। তাহলে তুমি একটা কাজ করবা, 7 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বের করবা। তাহলে 7 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব S7, এটা হচ্ছে ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, u0 হাফ এর মান 10, টি স্কোয়ার 7 স্কোয়ার। তাহলে 7 7 49 গুণ 5 245 মিটার। এটা হচ্ছে একেবারে প্রথম থেকে 7 সেকেন্ড পর্যন্ত এত মিটার গেছে। এবার আমি তো ভাই সপ্তম সেকেন্ডে চাই, তাহলে 7 সেকেন্ডের দূরত্ব তো বের করছি, তা থেকে এবার 6 সেকেন্ড বাদ দিয়ে দিব। তাহলে 6 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব S6। তাহলে এটা ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তাহলে এটা 0 প্লাস হাফ এর মান 10, টি স্কোয়ার 6 স্কোয়ার। তাহলে 5 গুণ 6 6 36 180। তাহলে অতএব সপ্তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব S7 মাইনাস S6 245 মাইনাস 180। কি করা লাগলো ভাই? দুইটা ধাপে করা লাগলো। এই দেখো 65 মিটার চলে আসছে, দুইটা ধাপে করা লাগলো। যেটা আমি একবারে করতে পারতাম সেটা এখন 2 ধাপে করতে হচ্ছে, এই ছাড়া আর কোনো পার্থক্য নেই। বোঝা গেল? সহজ না? গুড। এবার আসো 2 নম্বর বলছে, একটি গাড়ি নবম সেকেন্ডে বা নাইন্থ সেকেন্ডে 30 মিটার এবং 19th সেকেন্ডে 50 মিটার অতিক্রম করে। অতিক্রম করে 50 মিটার অতিক্রম করে। একটা গাড়ি 9 সেকেন্ডে 30 মিটার আর 19 সেকেন্ডে 50 মিটার দূরত্ব অতিক্রম করে। দাঁড়াও একটু দেখে নি মানগুলো ঠিক বললাম তো, পরে আবার ঝামেলা হয়ে যাবে। হ্যাঁ বস। তাহলে তুমি এখান থেকে 2টা কোশ্চেন, 1
গাড়ির আদি বেগতর, আদি বেগতর। আর 2 নম্বর হচ্ছে প্রথম থেকে 12 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, প্রথম থেকে 12 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তথ্যটা পড়ে অনেকে ভাবে আদিবেগ মনে হয় 0। এই কোথায় আদিবেগ 0? কোথাও মুখ ফুটে বলছে আদিবেগ 0? তুমি কেন আন্দাজ ঢিল ছুড়বা? বলছে ভাই কিছু বলে না, একটা গাড়ি 9তম সেকেন্ডে 30 মিটার, 19তম সেকেন্ডে 50 মিটার। হ্যাঁ, বেগের তো কোনো কথা বলেইনি, আদিবেগের তো কোনো কথা বলেইনি। তুমি যখন গাড়িটাকে দেখছো ওই মুহূর্তে গাড়ির তো বেগ থাকতেই পারে। যখন তুমি গাড়িটাকে লক্ষ্য করছো, যখন হিসাব করা শুরু করছো, ওই মুহূর্তে তো গাড়ির বেগটা থাকতেই পারে, আদিবেগ তো থাকতেই পারে। তাহলে ভাইয়া এখান থেকে কি বের করতে হবে? আদিবেগ আর ত্বরণ বের করা যাবে? হ্যাঁ যাবে, অবশ্যই যাবে। এই যে 9তম 19th 19 সেকেন্ড বা 9 সেকেন্ড না, 9তম 19তম, তাহলে তম সময়ের অতিক্রান্ত দূরত্বের সূত্র কি জানি আমরা? STH এটা ইকুয়াল টু ইউ প্লাস হাফ এ 2t মাইনাস 1, জানি না এটা আমরা? STH এটা ইকুয়াল টু ইউ প্লাস হাফ এ 2t মাইনাস 1। তাহলে এটা যদি হয় তাহলে খেয়াল করো 9 সেকেন্ডে 30 মিটার গেছে। তাহলে এটা এখানে ইনপুট দাও, এই সমীকরণে বসাও। তাহলে এটা হবে 30 মিটার। এই যে 30, আদিবেগ জানি না ইউ কত, 0 বসাবা না আন্দাজে। হাফ এ 2t, টি এর মান 9 বিয়োগ 1। আচ্ছা একটু সাজাই তো। ইউ প্লাস 9 দুগুণে 18 বিয়োগ 1, 9 দুগুণে 18 বিয়োগ 1, তো 9 দুগুণে 18 বিয়োগ 1 17, 17/2a ইকুয়াল টু 30। এই যে এইটা হচ্ছে সমীকরণ 1। দেখো একটা সমীকরণ, তোমাকে আমি একটা জিনিস শিখাইছিলাম। দেখো এই ছোট্ট ছোট্ট কথাগুলো যে ধরে রাখতে পারবে সেই কিন্তু আসলে ভালো স্টুডেন্ট। আননোন কোয়ান্টিটি দুটো, আমাদের ইউ এবং এ বের করতে হবে। আমাদের ইউ এবং এ বের করতে হবে। ইউ কত চাইছে, এ কত চাইছে। আননোন কোয়ান্টিটি দুটো, ইউ আর এ। আননোন কোয়ান্টিটি দুটো, সমীকরণ লাগবে দুটো। আননোন কোয়ান্টিটি দুটো, সমীকরণ লাগবে দুটো। একটা পেয়েছি আর একটা পাবো, কেন পাবো না? ওই যে বলছে তো 19তমতে 50 মিটার। তাহলে STH এর জায়গায় এবার বসাবো 50 প্লাস ইউ থাকবে হাফ এ 2 ইন্টু 19 বিয়োগ 1। তাহলে এবার যদি আমি একটু সাজাই, এই পার্টটাকে আগে লিখবো। ইউ প্লাস 19 গুণ 2 38 বিয়োগ 1 37, 37/2 এ ইকুয়াল টু 50। সমীকরণ নম্বর 2। আননোন কোয়ান্টিটি দুটো, ইকুয়েশন পেয়ে গেলাম দুটো। ডান। এবার ইউ আর এ বের করে ফেলবো। কিভাবে? সলভ করে। তাহলে অতএব সলভ করে ইউ বের করবা, এ বের করবা। তা আমি তোমাকে আগে ক্যালকুলেটর সলভ করে দেখাই, শিখাইছি কিন্তু এগুলা। আননোন কোয়ান্টিটি দুইটা, সমীকরণে যাবা, ইকুয়েশন। আননোন কয়টা? দুইটা। 1 17/2 সমান চিহ্ন 30, তারপর 37/2 তারপরে 50। ইউ এর মান 13 মিটার পার সেকেন্ড, এই দেখো আদিবেগ। আর এ এর মান হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে ত্বরণ। আর তোমার যদি মনে হয় না ভাই আমি ক্যালকুলেটারে বুঝিনি, তাহলে দুইটা সমীকরণ বিয়োগ করে দাও, বিয়োগ করে দিলে কাজ হয়ে যাবে। এই দুইটা সমীকরণ বিয়োগ করে দাও, 1 থেকে 2 বিয়োগ করে দাও, বা 2 থেকে 1 বিয়োগ করে দাও। তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে ইউ প্লাস 17/2 এ মাইনাস ইউ মাইনাস 37/2 এ, 30 বিয়োগ 50। এটা আর এটা কাটাকাটি, এখান থেকে হাফ কমন নিলাম, 17 বিয়োগ 37, আর এখানে হচ্ছে -20। তো 17 বিয়োগ 37, 17 বিয়োগ 37 -20/2, -20/2, এটা এ সমান সমান। তাহলে অতএব এ ইকুয়াল টু দেখো 2। এই যে এবার এর মান যে কোনো একটাতে বসাবা, ইউ পেয়ে যাবা। এর মান যে কোনো একটাতে বসালেই ইউ পেয়ে যাবে। ডান, ক্যালকুলেটর সলভ করে ফেলছি। এবার আমাদের বলছে পরেরটা তুমি নিজেই পারবা।
প্রথম থেকে 12 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, বলো এটা পারবো না? প্রথম থেকে 12 সেকেন্ড, 12তম না কিন্তু, তাহলে প্রথম থেকে 12 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, 12 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে ইউ এর মান 13, টি এর মান 12 প্লাস হাফ এ এর মান 2, টি এর মান 12 তার স্কোয়ার। তাহলে 2 2 কাটাকাটি 12 স্কোয়ার যোগ 13 গুণ 12, 300 মিটার। দেখো আসছে কিনা, এই যে 300 মিটার। বুঝছো? একটা ম্যাজিক দেখবা, একটা ম্যাজিক দেখবা, ত্বরণ বের করার শর্টকাট দেখবে একটা। ত্বরণটা আমি শর্টকাট দিয়ে বের করতে পারতাম। ত্বরণ কিভাবে? 9তম 19তম 30 মিটার 50 মিটার, তাহলে উপরে দুইটা দূরত্ব বিয়োগ করে ফেলবো আর নিচে সময় বিয়োগ করে ফেলবো, শেষ। ত্বরণ ডান। ত্বরণ হয়ে গেল 50 বিয়োগ 30 আর 19 বিয়োগ 9, নিচে 10 উপরে 20, এই দেখো ত্বরণ চলে আসলো। এবং এই ম্যাথের ক্ষেত্রে শর্টকাটে এভাবে তুমি না ত্বরণ পাবা। বুঝলা? শর্টকাট বুঝছো? আমি প্রশ্ন দেখেই ত্বরণ বলে দিতে পারি। 30 50 20 9 19 10, ওকে 20/10, ত্বরণ 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কি বুঝছো? এইবার কথা হচ্ছে কেমনে হলো এটা? কেমনে হলো এটা? জি হবে না কেন? জি হবে কেন? হোয়াই? মানে সরি, ইউ জিরো হলো কেন? জিরো হলো না কেন? জিরো হবে কেন? কোথায় জিরো বলছে? বলো আদিবেগ কোথায় জিরো বলছে? যে একটি গাড়ি স্থির অবস্থা থেকে যাত্রা শুরু, এটা কোথায় বলছে? যেটা বলে না সেটা কেন তুমি বুঝবা? এইবার কথা হচ্ছে এই শর্টকাটটা কেন হলো? এই শর্টকাটের পিছনে কিন্তু একটা লজিক আছে। দেখো শর্টকাট মানে কিন্তু ম্যাজিক না, শর্টকাটের পিছনে লজিক আছে। লজিকটা খুঁজতে হবে। দেখি তোমাদের মধ্যে কে পারে, আমি কমেন্ট দেখব, তোমাদের মধ্যে কে পারে এই শর্টকাট লজিকটার কথা। আমি তোমাকে একটু হিন্টস দিচ্ছি। ত্বরণ মানে কি? বেগের পরিবর্তনের হার না? উপরে হবে বেগের পরিবর্তন, বেগের পরিবর্তন, নিচে হবে সময়ের পরিবর্তন, তাহলেই তো ত্বরণ। তাহলেই তো ত্বরণ। উপরে সরণের পরিবর্তন ডিভাইডেড বাই সময়ের পরিবর্তন, কিভাবে এটা ত্বরণ হলো? বেগের পরিবর্তনের হার ত্বরণ হওয়া উচিত। সরণের পরিবর্তনের হার, এটা কিভাবে ত্বরণ হলো? সরণের পরিবর্তনের হার তো বেগ হওয়া উচিত। উপরে সরণের পরিবর্তন, নিচে সময়ের পরিবর্তন, এটা তো বেগ হওয়া উচিত, কিন্তু এটা হচ্ছে ত্বরণ। কেন হচ্ছে? একটা লজিক আছে। দেখি খুঁজে বের করো তো, দেখি লজিকটা কে ধরতে পারে। আমি একটু কমেন্ট দেখি। ডেল এস ডেল টি, তো ডেল এস ডেল টি তো ভি হওয়া উচিত, কিন্তু ডেল এস ডেল টি এ হয়ে গেল কেন? পথ একই, টাইম আলাদা। নো, পারলে কি জেমস দিবেন? দিব। পারি না তো দাদা। চিন্তা করো, চিন্তা করো, চিন্তা করলে হবে। দাদা নানা প্রকার গতি পড়াই দিয়েন প্লিজ। আগে এইটা বলো। বেগের ত্বরণ, বেগের ত্বরণ না, কারণ ওইটা এ অরণ্য রয়, কারণ ওইটা এস টি এইচ। দেখি 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 দেখি, অরণ্য রয় আরেকটু বলো তো, ডিটেলস বলো তো। হ্যাঁ আরেকটু বলো তো দেখি। সমত্বরণ এস বাই টি, সম বেগ সমান সমান সরণ বাই সময়। আল্লাহ জানে বেগ এবং সময়ের পরিবর্তনের হারের কারণে। কিন্তু এটা সরণের পরিবর্তনের হার কেন ত্বরণ হলো? সরণের পরিবর্তনের হার কেন ত্বরণ হলো? বুঝতেছ না? এই দেখো, সরণের পরিবর্তনের হার কিভাবে ত্বরণ হলো? ভাই এটা তো দেখতে সরণের মতো হইলেও আসলে এটা সরণ না তো, আসলে তো বেগ। এই 50 আর 30 তো বেগ। হ্যাঁ ভাই কি বলে? 50 আর 30 বেগ, ইয়েস, এটা তো বেগ। আচ্ছা, তম সময়ের দূরত্ব না? ভালো করে বুঝো। 9তম না? এই তম মানে কয় সেকেন্ড? সেকেন্ড আসলে কয় সেকেন্ড? 1 সেকেন্ড। বেগের সংজ্ঞা কি? বেগের সংজ্ঞা কি? একক সময়ে অতিক্রান্ত সরণ,
তাই না? একক সময়ে অতিক্রান্ত সরণ বেগ না? এই বলো, বেগ না? একক সময় অতিক্রান্ত সরণ বেগ না? তো উপরে আসলে ওটা তো সরণের পরিবর্তন না, ওটা তো বেগেরই পরিবর্তন রে ভাই। কেমনে? কারণ এটা তো 9তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব। এই 9তম মানে কি? 8 সেকেন্ডের পরের 1 সেকেন্ডে, ওই 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব 30। তার মানে 8 সেকেন্ডের পরের 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব 30, মানে ওই সময়ে বেগ 30 মিটার মিটার পার সেকেন্ড। সেকেন্ডে 30 মিটার, বুঝলা? আবার ঠিক একইভাবে 19তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব 50 মিটার। 19তম সেকেন্ড, সেকেন্ড কয়টা? 1 সেকেন্ড, সেটা 18 সেকেন্ডের পরের 1 সেকেন্ড। তো 18 সেকেন্ডের পরের 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব 50 মিটার, মানে ওই সময় বেগ 50 মিটার পার সেকেন্ড। তাহলে এটা তো আসলে বেগ, এটা তো আসলে বেগ, বুঝছো? উপরে আসলে দেখতে সরণের মতো হইলেও ওগুলো আসলে বেগ। 30 মিটার পার সেকেন্ড বেগ, 50 মিটার পার সেকেন্ড বেগ। বেগের পরিবর্তন, সময়ের পরিবর্তন, বেগের পরিবর্তন, সময়ের পরিবর্তন। এটা তো ত্বরণ হবে, এবং তাই হয়েছে, এবং তাই হয়েছে, বুঝছো? এই হচ্ছে ঘটনা। তাহলে আমরা মোটামুটি ম্যাথ করে ফেললাম। দেন ঠিক আছে, এইবার আসো। এবার তোমাকে একটা জিনিস বুঝাবো এমসিকিউ এর জন্য, সেটা হচ্ছে পড়ন্ত বস্তুর গতি। পড়ন্ত বস্তুর গতি। পড়ন্ত বস্তুর গতি। বিজ্ঞানী গ্যালিলিও সে পড়ন্ত বস্তুর গতি সম্পর্কে কিছু সূত্র প্রদান করছিল। পড়ন্ত বস্তুর গতির সূত্র, 3টা সূত্র আছে, 3টা সূত্র আছে। তো প্রথম যে সূত্রটা, প্রথম সূত্রটা বলছে বিনা বাধায়, বিনা বাধায় স্থির অবস্থা হতে, বিনা বাধায় স্থির অবস্থা হতে, বিনা বাধায় স্থির অবস্থা হতে, বিনা বাধায় পড়ন্ত সকল বস্তুই, সকল বস্তুই সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে। সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে। দূরত্ব অতিক্রম করে, ঠিক আছে? তার অতিক্রান্ত দূরত্ব বা সময়, এটা ভরের উপর নির্ভর করে না। অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব ভরের উপর নির্ভর করে না। কি? ভরের উপর নির্ভর করে না। ওকে, দেখো বিজ্ঞানী গ্যালিলিও পৃথিবীর হেলানো একটা মিটার আছে, দেখবা বিভিন্ন চিত্র দেখা যায়, বুঝছো? এরকম একটা বিল্ডিং, এরকম একটা হেলানো বিল্ডিং, একটু হেলায় আছে, ঠিক আছে? এর উপর উঠে, এর উপর উঠে বিজ্ঞানী গ্যালিলিও, এই যে বিজ্ঞানী গ্যালিলিও উপর থেকে দুটো বস্তুকে ফেলে দেয়। গ্যালিলিও না সেই সময়ের বিশাল বড় একজন দার্শনিক ছিল, বুঝছো? মানুষ তাকে পাগল ভাবতো, কিন্তু সে যা করে গেছে যুগান্তকারী। তো সে কি করছিল, একটা পাথর আর একটা পালক, একটা পাথর আর একটা পালক, এরকম এই দুইটাকে একই সাথে ফেলে দিছে। ফেলে দেওয়ার পরে দেখলো যে পালকটা দেরিতে পৌঁছাইলো, আর পাথরটা ভূমিতে আগে গিয়ে আঘাত করলো। তো তখন লোকজন তো ভাবলো যে যেটা ভারী, যেটা ভারী সেটা আগে পৌঁছাবে, আর যেটা হালকা সেটা দেরিতে পৌঁছাবে। গ্যালিলিও তখন বলল যে যেটা ভারী সেটা আগে পৌঁছাবে, এটা ঠিক আছে, কিন্তু যেটা ভারী সেটা আগে পৌঁছানোর কারণ হচ্ছে তার উপর বাতাসের বাধা কম, আর যেটা হালকা তার উপর বাতাসের বাধাটা বেশি। এই বাতাসের বাধাটা যদি না থাকতো
যদি বায়ুশূন্য স্থান হইতো, তো তখনকার সময় তো আসলে বায়ুশূন্য স্থান ওরকম পাওয়া যায় না। যদি বায়ুশূন্য স্থান হইতো, ঠিক আছে, তাহলে পাথর এবং পালক দুটো একই সাথে ভূমিতে গিয়ে পৌঁছাইতো। একই উচ্চতা থেকে ফেলে দিছি না, একই উচ্চতা থেকে ফেলে দিছি বিনা বাধায়, মানে বাতাসের বাধা থাকা যাবে না। তাহলে বাতাসের বাধা না থাকলে পালক এবং পাথর, বাতাসের বাধা না থাকলে, বাধা না থাকলে পালক এবং পাথর একই সময় ভূমিতে গিয়ে পৌঁছাবে। পালক এবং পাথর একই সময় ভূমিতে পৌঁছাতো, ভূমিতে পৌঁছাইত। তো গ্যালিলিও দেখো তখনকার যুগে এই জিনিসগুলো চিন্তা ভাবনা করছিল। ঠিক আছে, বাতাসের বাধা আছে বিধায় পালক দেরিতে, পাথর আগে পৌঁছাচ্ছে, কিন্তু বাতাসের বাধা না থাকলে দুটো আসলে একই সাথে ভূমিতে গিয়ে পৌঁছাইতো। কারণ দুটোকে আমি স্থির অবস্থা থেকে ফেলে দিছি, আর বাতাসের বাধা নেই, একই উচ্চতা থেকে ফেলে দিছি, ভূমিতে পৌঁছাইতে একই সময় লাগবে। ওকে, এবার কিভাবে দেখো, পড়ন্ত বস্তুর সূত্র আমরা জানি, এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, ইউটি হাফ জিটি স্কোয়ার। ঠিক আছে, ইউটি, ইউ স্থির অবস্থা 0, জি এর আগে অলওয়েজ মাইনাস, আর এইচ দেখো নিচের দিকে যাচ্ছে বলে এইচ এর আগেও দিলা মাইনাস, তাহলে আলটিমেটলি কি হলো, এইচ ইকুয়াল টু হাফ জিটি স্কোয়ার। একটু বোর্ডে থাকো, তাহলে এখান থেকে আমরা যে টিটা পাবো, টি দেখো তো বোঝো কিনা, টি ইকুয়াল টু, তো টি স্কোয়ার ইকুয়াল টু 2h বাই জি, বোঝো তো, টি স্কোয়ার ইকুয়াল টু 2h বাই জি, টি স্কোয়ার ইকুয়াল টু, তাহলে টি ইকুয়াল টু রুট এটা, তাহলে সময় লাগবে এটা। এই সময়টা দেখো, আমি যদি পালকের কথাও বলি তাও যে উচ্চতা জি এর যা মান, পাথরের কথা বললেও একই উচ্চতা জি এর একই মান, তাহলে পালক আর পাথর দুইটা পড়তে কি আলাদা সময় লাগবে? একই সময় লাগবে বিনা বাধায়। কিন্তু বাস্তবে বাতাসের বাধা থাকে বলে একটা আগে আর একটা দেরিতে পৌঁছায়। এই এক্সপেরিমেন্টটা তখনকার সময়ে যখন গ্যালিলিও এই পড়ন্ত বস্তুর ফলিং বডির যে সূত্রটা প্রদান করছে, তখন এর এক্সপেরিমেন্টাল ব্যাখ্যা দিতে পারে নাই, কারণ গ্যালিলিও তো বায়ুশূন্য স্থান পাবে না। কিন্তু আমরা আজকের দিনে দাঁড়ায় এটার ব্যাখ্যা দিতে পারি, আমরা আজকের দিনে দাঁড়ায় এটার ব্যাখ্যা দিতে পারি। মানে ব্যাখ্যা মানে কি, এক্সপেরিমেন্ট করতে পারি আর কি, ব্যাখ্যা তো দেওয়াই যায়, আমরা এক্সপেরিমেন্ট করতে পারি। দেখো একটা এক্সপেরিমেন্ট আছে, তোমাদের ইউটিউবে দেখবা, আমি এটাকে পুরোটা দেখাবো না। এই যে এই এক্সপেরিমেন্টটা দেখবা, বুঝছো? এই এক্সপেরিমেন্টটা, এইটা আমি এখানে প্লে করব না, প্লে করলেই মানে স্ট্রাইক দিবে আর কি। ঠিক আছে, তো এই এক্সপেরিমেন্ট দুইটা দেখবা, বুঝলা? এই দেখো, এই একটা মানে একই আর কি। এখানে এই যে সার্চ দিলে দেখবা যে কি করা হয়েছে, একটা বায়ুশূন্য স্থান নেওয়া হয়েছে, বায়ুশূন্য স্থান নেওয়ার পরে তারপরে পালক এবং পাথর একই সাথে ফেলা হয়েছে। দেখা গেছে দুটো একই সাথে ভূমিতে গিয়ে পড়ে। অর্থাৎ গ্যালিলিও সেই পড়ন্ত বস্তুর প্রথম যে সূত্রটা, সেটা আমরা প্রমাণ করছি এক্সপেরিমেন্টালি। ঠিক আছে, তো এটা কিন্তু দেখবা। এবার আসো দ্বিতীয় সূত্র হচ্ছে বিনা বাধায় পড়ন্ত সকল বস্তু স্থির অবস্থা হতে বিনা বাধায় পড়ন্ত বস্তুর কোনো মুহূর্তে অর্জিত বেগ, ওই সময়ের সমানুপাতিক, বেগ ওই সময়ের সমানুপাতিক। ঠিক আছে, বেগটা ওই সময়ের সমানুপাতিক, অর্থাৎ বেগ কিন্তু সব সময় একই না। একটা পড়ন্ত বস্তু, ধরো এখান থেকে u0, এরপরে 1 সেকেন্ড পরে তার যা বেগ, 2 সেকেন্ড পরে তার যা বেগটা কিন্তু সময়ের সাথে সাথে বাড়বে। 2 সেকেন্ড পরে তার যে বেগ, এটা কিন্তু সময়ের সাথে সাথে বাড়বে।
যেমন 1 সেকেন্ড পরে বেগ তুমি জানো কিন্তু ভি ইকুয়াল টু, চিন্তা করো তো, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি মানে জিটি, তাহলে এটা 0, তো জি এর মান কত 9.8, টি এর মান 1, তাহলে তখন বেগ কত 9.8, 9.8 1 সেকেন্ড পরে। এবার যখন 2 সেকেন্ড তখন বেগ কী হবে, ইউ জিটি, ইউ 0, জি এর মান 9.8 গুণ 2, তাহলে 9.8 গুণ 2 19.6, তাহলে বেগ ভি হবে 19.6 মিটার পার সেকেন্ড, বেগ ভি হবে 19.6 মিটার পার সেকেন্ড। আদি বেগ 0, 1 সেকেন্ডে অর্জিত বেগ এটা, 2 সেকেন্ডে অর্জিত বেগ এটা, বুঝতে পারছো? 1 সেকেন্ডে অর্জিত বেগ এটা, 2 সেকেন্ডে অর্জিত বেগ এটা, তো বেগ কি হচ্ছে, বেগ বাড়ছে 9.8, তারপরে আরও 19.6, বেগটা কি হচ্ছে, বাড়ছে। তাহলে সময়ের সাথে বেগটা সমানুপাতিক। এবার এটা কোত্থেকে আসছে জানো, এই যে সূত্র থেকে, ভি ইকুয়াল টু ইউ জিটি। দেখো নিচের দিকে বেগ, এই কারণে জি এর আগে মাইনাস, জি তো অলওয়েজ মাইনাস, বি এর আগেও মাইনাস। তো আমাদের দেখো সূত্র, আমরা জাস্ট খালি সম্পর্ক চাই, ইউ হচ্ছে 0, ইউটা হচ্ছে 0, তাহলে অতএব বেগ ভি, জি তো ধ্রুবক, তাহলে ভি ইকুয়াল টু জিটি থাকলো, এখানেও মাইনাস দিলে এখানেও মাইনাস, জি এর আগে মাইনাস, বেগ ঋণাত্মক সেটাও আগে মাইনাস, তাহলে অতএব ভি সমানুপাতিক কি, টি, এই যে ভি সমানুপাতিক টি, বুঝলা? তাহলে ব্যাপারটা কি হবে, V1 বাই T1, V2 বাই T2, V3 বাই T3 ইকুয়াল টু থাকবে ধ্রুবক। বুঝো তো, যেহেতু সমানুপাতিক। দেখো ভি বাই টি ইকুয়াল টু জি কনস্ট্যান্ট, ভি বাই টি ইকুয়াল টু জি কনস্ট্যান্ট, তাহলে V1 বাই T1, V2 বাই T2, V3 বাই T3, এটা হবে ধ্রুবক। এই যে এটা গেল দ্বিতীয় সূত্র। এবার আসো 3 নম্বর সূত্র, পড়ন্ত বস্তুর ক্ষেত্রে তৃতীয় সূত্র। তৃতীয় সূত্র তৃতীয় সূত্র হচ্ছে স্থির অবস্থা থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু, স্থির অবস্থা হতে বিনা বাধায় পড়ন্ত বস্তুর কোনো মুহূর্তে অতিক্রান্ত দূরত্ব তা সময়ের বর্গের সমানুপাতিক। হ্যাঁ, সময়ের বর্গের সমানুপাতিক, ইয়েস, সময়ের বর্গের সমানুপাতিক। দেখো মুখস্থ করবে না কোনো কিছু, বুঝে বুঝে তুমি দেখো, এইচ ইকুয়াল টু ইউটি হাফ জিটি স্কোয়ার। ঠিক আছে, দেখো এখানে ম্যাথ করছি না বলে আমরা আর চিহ্ন দিচ্ছি না আপাতত। স্থির অবস্থা মানে ইউ 0, তাহলে এইচ সমান সমান কি থাকলো, হাফ জি টি স্কোয়ার। এই হাফ জি কেমন, ধ্রুবক, তাহলে অতএব এইচ সমান সমান, এইচ সমানুপাতিক কি, টি স্কোয়ার। দেখো এইচ সমানুপাতিক টি স্কোয়ার, তাহলে আমরা কি বলতে পারি এখানে বলো তো, এইচ ওয়ান বাই, এই দেখো এইচ ওয়ান বাই টি ওয়ান তার স্কোয়ার, টি ওয়ানের স্কোয়ার, এইচ ওয়ান বাই টি ওয়ান স্কোয়ার, এইচ টু বাই টি টু স্কোয়ার, টি টু এর কিন্তু স্কোয়ার, এইচ ডিভাইডেড বাই টি স্কোয়ার ইকুয়াল টু হাফ জি মানে কনস্ট্যান্ট, এইচ ডিভাইডেড বাই টি স্কোয়ার, এইচ ওয়ান বাই টি ওয়ান স্কোয়ার, এইচ টু বাই টি টু স্কোয়ার, এইচ থ্রি বাই তাহলে টি থ্রি স্কোয়ার, এটা ইকুয়াল টু কী হবে, ধ্রুবক হবে, ধ্রুবক। এই যে এগুলা কিন্তু এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট লাগবে কিন্তু এগুলা। এটা গেল তৃতীয় সূত্র। আর একটা সূত্র না আমরা চাইলে বানাইতে পারি, তোমাদের বইয়ে আছে কিনা জানি না, বাট একাদশে আছে, চতুর্থ সূত্র। চতুর্থ সূত্রটা কি, চতুর্থ সূত্র হচ্ছে, চতুর্থ সূত্র তুমি বিবৃতিটা নিজে লিখবা, আমি তোমার সূত্র দেখাচ্ছি। ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh, বা ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gs। তাহলে ইউ তো 0, ইউ যদি 0 হয়, ইউ বাদ, তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু 2gh, তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু 2gh যদি হয়, তাহলে ভি স্কোয়ার সমানুপাতিক এইচ না, বেগের বর্গ অথবা বেগ অর দেখো বেগের বর্গ এইচের সমানুপাতিক, অথবা বর্গমূল করে দাও, বর্গমূল, তাহলে ভি এর স্কোয়ার বর্গমূল করলে ভি সমানুপাতিক রুট ওভার এইচ, অর্থাৎ অতিক্রান্ত সরণের বর্গমূলের সমানুপাতিক। তাহলে বেগ হবে অতিক্রান্ত সরণের বর্গমূলের সমানুপাতিক, অথবা বেগের বর্গ হবে সরণের সমানুপাতিক। ঠিক আছে, তাহলে কি লিখবো বলো তো, বলো, দেখে মুখস্থ করবে না।
এটা দেখে দেখে বলো। প্রথমে আগে এইটুকু লিখে নিবা, স্থির অবস্থায় বিনা বাধায়, স্থির অবস্থা হতে, স্থির অবস্থা হতে, এইটুকু আগে লিখে নিবা, স্থির অবস্থা হতে বিনা বাধায়, বিনা বাধায় পড়ন্ত বস্তুর বেগ, পড়ন্ত বস্তুর বেগ, পড়ন্ত বস্তুর বেগ, বেগ তার অতিক্রান্ত সরণের বর্গমূলের সমানুপাতিক, বেগ অতিক্রান্ত সরণের বর্গমূলের সমানুপাতিক, বুঝলা? বর্গমূলের সমানুপাতিক, অথবা বেগের বর্গ সরণের সমানুপাতিক, অথবা বেগের বর্গ সরণের সমানুপাতিক। এই যে তো সুন্দর করে লিখে ফেললাম, এটাও লিখে ফেললাম। তাহলে এখান থেকে কি লেখা যায় বলো তো? এখান থেকে কি লেখা যায়? v1/√h1, v2/√h2, v3/√h3 ইকুয়াল টু ধ্রুবক বা কনস্ট্যান্ট, ইকুয়াল টু ধ্রুবক বা কনস্ট্যান্ট। এই যে তাহলে এই হচ্ছে আমার পড়ন্ত বস্তুর সূত্রগুলা। পারা যাবে না বলো? এগুলো 1 মার্কের কোশ্চেনে লিখতে আসলে পারা যাবে না? জ্ঞানমূলক কোশ্চেন আসলে পারা যাবে না? পারবো। ডান। এইবার আসো, একটা ছোট্ট জিনিস এই অধ্যায়ের শুরুতে আছে, এটা আসলে তোমাদের নিজেদের পড়ে নেওয়া উচিত ছিল। সেটা হচ্ছে বিভিন্ন প্রকার গতি, বিভিন্ন প্রকার গতি। কারণ লাস্টের দুইটা তুমি এখন অত ভালো বুঝবাও না। বিভিন্ন প্রকার গতি দেখবা বইয়ে বিভিন্ন প্রকার গতি নিয়ে আলোচনা করা আছে। যেমন 1 নম্বর হচ্ছে সরল রৈখিক গতি বা রৈখিক গতি, সরল রৈখিক গতি বা রৈখিক গতি। এটাকে ইংরেজিতে কি বলা হয় জানো? লিনিয়ার মোশন। ঠিক আছে, সরল রৈখিক গতি। তো সরল রৈখিক গতি ভাই নামের মধ্যেই তো সংজ্ঞা দেওয়া আছে, নামের মধ্যেই তো সংজ্ঞাটাও দেওয়া আছে। যদি কোনো বস্তু কণা সরল রৈখিক পথে গতিশীল থাকে, সরল রৈখিক পথে অর্থাৎ চলার পথে সে বাঁকবে না, চলার পথে সরল রৈখিক পথে গতিশীল থাকবে, অর্থাৎ বেগ এবং সরণ সর্বদাই সরল রৈখিক থাকবে, তাহলে সেই বস্তুর গতিকে বলা হয় সরল রৈখিক গতি। শেষ। তাহলে কোনো বস্তুর গতি যদি, কোনো বস্তু যদি সরল রৈখিক পথে, সরল রৈখিক পথে গতিশীল থাকে, গতিশীল সরল রৈখিক পথে গতিশীল থাকে, তাকে 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 সরল রৈখিক গতি বলে, তাকে সরল রৈখিক গতি বলে। কোন বস্তু যদি সরল রৈখিক পথে গতিশীল থাকে তাহলে তাকে সরল রৈখিক গতি বলে, সেই গতিকে সরল রৈখিক গতি বলে। যেমন কি সোজা রাস্তায় গাড়ির গতি, সোজা রাস্তায় গাড়ির গতি, সোজা রাস্তায় একটা গাড়ি চলতেছে, সোজা একটা রাস্তা, সরল রৈখিক রাস্তা, সরল রৈখিক রাস্তায়, সরল রৈখিক রাস্তায় গাড়ির গতি, গাড়ি বেঁকে যাচ্ছে না, সোজা রাস্তায়, তাহলে এটা একটা সরল রৈখিক গতি। তারপরে বিনা বাধায় পড়ন্ত বস্তু, বিনা বাধায় পড়ন্ত বস্তু, এটাও কিন্তু সরল রৈখিক গতি। বিনা বাধায় পড়ন্ত বস্তু, খাড়া নিচের দিকে পড়তেছে, সোজা নিচের দিকে পড়তেছে, সরল রৈখিক গতি। অথবা খাড়া উপরে নিক্ষিপ্ত বস্তু, খাড়া উপরে নিক্ষিপ্ত বস্তু, খাড়া উপরে নিক্ষিপ্ত বস্তু। ওকে, এবার আসো 2 নম্বরটা হচ্ছে চলন গতি, চলন গতি। চলন গতিটা কেমন? ধরো কোনো একটা বস্তু গতিশীল, এখন ওই বস্তুর সকল কণা একই সাথে একই দিকে যদি একই পরিমাণ সরণ ঘটে তাহলে সেটাকে বলা হচ্ছে চলন গতি। একই সাথে একই দিকে একই পরিমাণ সরণ ঘটবে তাহলে সেটা হচ্ছে চলন গতি। একটা উদাহরণ দিই তাহলে তুমি আগে বুঝবা, তারপর আমরা সংজ্ঞাটা নিজেরা লিখব। মনে করো সাপোজ এই বইটা, এই যে বইটা, এই বইটা আমি টেবিলের তলে রাখছি, এভাবে রাখছি। এবার এটাকে আমি ঠেলে সামনে নিয়ে যাব, তো ঠেলে সামনে নিয়ে গেলাম, গেলে কি হলো দেখো,
বইটা টেবিলের তলে এখানে ছিল এভাবে। এবার এটাকে আমি ঠেলে সামনে নিয়ে যাব, দেখো এভাবে ঠেলে সামনে নিয়ে যাব। তো এইভাবে ঠেলে সামনে নিয়ে গেলাম, এভাবে ঠেলে সামনে নিয়ে গেলাম। ধরো এইটুকু নিয়ে আসছি, এইটুকু যদি নিয়ে যাই, এই যে এই অবস্থায় নিয়ে গেছি, ঠেলে এইটুকু সামনে নিয়ে গেছি, তাহলে ভাই একটু তাকাও তো, এই বইয়ের এই বিন্দুটা ধরো এ বিন্দু, তাহলে এ বিন্দুটা পরবর্তীতে এখানে চলে গেছে না, এ বিন্দুটা এখানে চলে গেছে। তাহলে দেখো এটা এ ছিল, পরবর্তী জায়গায় এখানে চলে গেছে, ধরলাম এটা এ প্রাইম। আর বইয়ের লাস্টের এই বিন্দুটার নাম দিলাম বি বিন্দু। এই তাকাও, এই বিন্দুটার নাম দিলাম বি বিন্দু। তাহলে এই বি বিন্দুটা কি এখানে পড়ে আছে? বলো, বি বিন্দুটা কি এখানে পড়ে আছে? বি বিন্দুটাও সামনে আগাই গেছে না, এখানে চলে গেছে না, তাহলে এটা তখন এই যে বি হয়ে গেছে বি প্রাইম। তো তুমি বলো তো বি বিন্দু কতটুকু সরে গেল আর এ বিন্দু কতটুকু সরে গেল? এ বিন্দুর স্মরণ হইল এইটুকু, সেম একইভাবে দেখো বি বিন্দুর স্মরণ হইল এইটুকু, এ বিন্দুও যতটুকু আগাইছে বি বিন্দুও ততটুকু আগাইছে, একই সময় একই দিকে একই পরিমাণ স্মরণ ঘটছে। ঠিক আছে, এই যে বইটা আছে, এই বইটাকে আমি এভাবে ধরে ঠেলে সামনে নিয়ে যাব। তাহলে বইয়ের এই মাথার এই প্রান্তটা, এটাও মাথায় এই প্রান্তে একটা বিন্দু চিন্তা করো, এটাও যতটুকু আগাচ্ছে এই পিছনের এই বিন্দুটাও ততটুকুই আগাচ্ছে, একই দিকে একই সাথে একই পরিমাণ স্মরণ হচ্ছে। তাহলে তখন এই বস্তু কণার গতিকে বলা হবে চলন গতি। কত সহজ জিনিস, কত সহজ জিনিস, একই দিকে একই সাথে একই পরিমাণ স্মরণ ঘটবে, তাহলে সেটাকে বলা হবে চলন গতি। কি ক্লিয়ার? তাহলে তুমি টেবিলের উপর দিয়ে একটা বস্তুকে ঠেলে সামনে সরাই দিলা, তাহলে ঠেলে সামনে যে সরাই দিলা, বস্তুটাকে ঠেলে সামনে যে আগাই দিলা, তাহলে ওই বস্তুর সকল কণাই একই সাথে একই দিকে একই পরিমাণ সরে গেছে না, তাহলে এটাকে বলা হচ্ছে চলন গতি। তাহলে আমরা একটু সংজ্ঞা লিখে ফেলি। কোনো বস্তুর সকল কণা, কোনো বস্তুর সকল কণা একই সাথে একই দিকে একই সাথে একই দিকে একই পরিমাণ স্মরণ ঘটলে, একই পরিমাণ বা নির্দিষ্ট পরিমাণ একই পরিমাণ স্মরণ ঘটলে সেই বস্তুর গতিকে বলবো চলন গতি। সেই বস্তুর গতিকে আমরা বলবো চলন গতি। যেমন টেবিলের উপর থেকে একটু উদাহরণ দিই, টেবিলের উপর থেকে একটি বইকে ঠেলে সামনে নিয়ে যাওয়া, টেবিলের উপর থেকে বইকে ঠেলে সামনে নিয়ে যাওয়া, বইকে ঠেলে সামনে নেওয়া, এই যে এটা একটা উদাহরণ। এইবার আসো ঘূর্ণন গতি। ঘূর্ণন গতির তো হাজার হাজার উদাহরণ আছে। 3 নম্বর ঘূর্ণন গতি। ঘূর্ণন গতি হচ্ছে বস্তু ঘুরবে, সিম্পল কথা। যদি কোনো বস্তু ঘোরে তাহলে তার গতিকে বলা হয় ঘূর্ণন গতি। কোনো বস্তু যদি কোনো একটা বিন্দুকে অথবা কোনো একটা রেখাকে কেন্দ্র করে ঘোরে, তাহলে সেই বস্তুর গতিকে বলা হয় ঘূর্ণন গতি। তাহলে লিখে ফেলি, কোনো বস্তু যদি কোনো বিন্দু বা রেখা বা অক্ষকে কেন্দ্র করে ঘূর্ণনশীল থাকে, তবে তাকে ঘূর্ণন গতি বলে। এই যে এটাই হচ্ছে ঘূর্ণন গতি, তবে তাকে ঘূর্ণন গতি বলে। তবে সেই গতিকে এবার উদাহরণ দিব। তুমি আঙ্গুলের মাথায় দড়ি দিয়ে একটা বস্তুকে বাঁধছো, এই যে বাঁধছো, বেঁধে আমরা অনেক সময় দেখবা আঙ্গুলে চাবি নিয়ে এইভাবে ঘুরাইতে থাকি, এরকমভাবে একটা বস্তুকে বৃত্তপথে ঘুরাচ্ছ, তাহলে এই বস্তুর গতিটা একটা ঘূর্ণন গতি। এই যে আঙুলকে কেন্দ্র করে এইভাবে ঘুরতেছে, ঠিক আছে। তারপরে মনে করো বৈদ্যুতিক পাখার এই যে একটা পাখা একটা পাখা
এই যে দেখো তিনটা পাখা, এই যে বৈদ্যুতিক পাখা, এই বৈদ্যুতিক পাখা এভাবে ঘুরছে, এভাবে ঘুরছে। তাহলে এই যে বিন্দুটা এটা হচ্ছে সেন্টার, এই সেন্টারকে কেন্দ্র করে পাখাটা এভাবে ঘুরছে, তাহলে এটা হচ্ছে একটা ঘূর্ণন গতি। দরজাও ঘূর্ণন গতির উদাহরণ। কেমনে একটা দরজা আঁকি, এই দেখো তোমার বাসার কর্নারটাই, যে এটা হচ্ছে তোমার বাসার কর্নার, এইখানে একটা দরজা আছে, এইখানে তোমার বাসা, এইখানে একটা দরজা আছে, এই দরজাটা খুলতে হয় এভাবে। তো এই দরজাটা ধরো অর্ধেক খোলা আছে, আমি একটু আঁকি, দরজাটা এরকম, এই যে অর্ধেকটুকু খোলা আছে, এই যে দরজার হাতল দেখছো। এবার এই দরজাকে ধরে এভাবে টান দাও, দরজা ঘুরে আসবে, এভাবে ঘুরে যাবে, অথবা ধাক্কা দাও, দরজা ঘুরে যাবে। তাহলে এটা হচ্ছে ঘূর্ণন গতির একটা উদাহরণ, বুঝলা? এরকম অসংখ্য উদাহরণ আছে, অসংখ্য উদাহরণ আছে। রাস্তার বাঁক, ধরো মনে করো এই একটা গাড়ি, একটা রাস্তার বাঁক, এই বাঁকে কোনো একজন সাইকেল আরোহী বা মোটর সাইকেল আরোহী সাইকেল চালা আসতেছে, তাহলে বাঁক অতিক্রম করতেছে, সে বাঁক অতিক্রম করার সময় ঘুরে যাবে না? বাঁক অতিক্রম করার সময় সে কি ঘুরে যাবে না? এই যে তুমি মনে করো, এই যে সামনে থেকে দেখতেছো, এই যে সামনে থেকে আমরা দেখতেছি যে একজন বাইক আরোহী আসতেছে, সে এইভাবে ঘুরে যাচ্ছে, তো এটা হচ্ছে একটা ঘূর্ণন গতির উদাহরণ। ঠিক আছে, এরকম ঘূর্ণন গতির বহু উদাহরণ আছে, এরকম বহুত উদাহরণ ঘূর্ণন গতির আছে। ওকে, এবার আসো 4 নম্বর। 4 নম্বর বলা হচ্ছে পর্যাবৃত্ত গতি। পর্যাবৃত্ত গতি, পর্যাবৃত্ত গতি কি? পর্যাবৃত্ত গতি আর সরল সন্ধিত স্পন্দন গতি, এগুলা নিয়ে একাদশে ডিটেলস আলোচনা আছে, তোমাকে আমি একটু যতটুকু তোমার জন্য দরকার আমি ততটুকু সুন্দর করে বুঝাই দিচ্ছি। পর্যাবৃত্ত গতি হচ্ছে যদি কোনো বস্তু কণার গতিপথ, যদি কোনো বস্তু কণার গতিপথ এমন হয় যে তা গতিপথের কোনো নির্দিষ্ট বিন্দুকে, গতিপথের কোনো নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর, দুটো শর্ত, গতিপথের কোনো একটা নির্দিষ্ট বিন্দুকে এবং নির্দিষ্ট সময় পর পর, গতিপথের কোনো নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে, একই দিক থেকে অতিক্রম করে, একই দিক থেকে অতিক্রম করে, তবে তাকে পর্যাবৃত্ত গতি বলে, পর্যাবৃত্ত গতি বলে। দেখো আমি ভেঙে ভেঙে বুঝাই দিচ্ছি, খুব সহজ জিনিস। গতিপথের কোন একটা নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে, এই যে নির্দিষ্ট সময়, এই নির্দিষ্ট সময় পর পর, এটা হচ্ছে টাইম পিরিয়ড। নির্দিষ্ট সময় পর পর এটা হচ্ছে টাইম পিরিয়ড, মানে আবর্তনকাল। আবর্তনকাল, নির্দিষ্ট সময় পর পর টাইম পিরিয়ড, আবর্তনকাল। পর্যায়কাল, যেটাকে আমরা বড় হাতের টি দিয়ে লিখি, টাইম পিরিয়ড, ইংরেজিতে বলা হয় টাইম পিরিয়ড। উদাহরণ দিলে সুন্দর বুঝবা। ঘড়ির কাঁটা, ঘড়ির যে কোনো কাঁটা, ঠিক আছে? উদাহরণ, ঘড়ির কাঁটার গতি, ঘড়ির যে কোনো কাঁটার কথাই তুমি বলতে পারো। দেখো, তাকাও, বোর্ডে তাকাও, এই হচ্ছে একটা ঘড়ি, ঘড়ির এটা 12টা, এটা 3টা, এটা 6টা, এটা 9টা। তাহলে ধরো ঘড়ির একটা কাঁটা, কোন কাঁটার কথা বলবো? ধরো আমরা মিনিটের কাঁটা বললাম, অথবা ধরো সেকেন্ডের কাঁটাটা বললাম। সেকেন্ডের কাঁটা একবার ঘুরে আসবে, এটা সেকেন্ডের কাঁটা, একবার ঘুরে এসে ধরো এই 12 হচ্ছে ঘূর্ণন পথের একটা বিন্দু, এই যে এই বিন্দুটা নাম দিলাম এ বিন্দু। তাহলে এই কাঁটাটা এভাবে ঘুরবে, ঘুরে 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 আসবে, এসে এই বিন্দুটাকে অতিক্রম করে গেল, করে যাওয়ার পরে আবার ঘুরে আসবে, ঘুরে এসে ওই বিন্দুটাকে দেখো একই দিক থেকে, দেখো এই যে একই দিক থেকে নির্দিষ্ট সময় পর পর 60 সেকেন্ড পর পর, নির্দিষ্ট সময় 1 মিনিট পর পর 60 সেকেন্ড পর পর অতিক্রম করতেছে। তাহলে এখানে এই টাইম পিরিয়ড টিটা হচ্ছে 60 সেকেন্ড, এটাই হচ্ছে সেই নির্দিষ্ট সময়।
ঘুরে অতিক্রম করে গেল, এই বিন্দুকে অতিক্রম করে গেল, অতিক্রম করে যাওয়ার পরে ঘুরে আবার 60 সেকেন্ড পর একই দিক থেকে অতিক্রম করবে, আবার 60 সেকেন্ড পর একই দিক থেকে অতিক্রম করবে, আবার 60 সেকেন্ড পর একই দিক থেকে অতিক্রম করবে। তাহলে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করতেছে। তো এইটাই হচ্ছে পর্যাবৃত্ত গতি, বুঝছো? আর এরকম দু একটা উদাহরণ দাও তো, আর এরকম দু একটা উদাহরণ দাও তো, বলো। আর এরকম দু একটা উদাহরণ বলতে পারবা? সূর্যের চারপাশে পৃথিবীর ঘূর্ণন, সূর্যের চারপাশে গ্রহের আবর্তন, চারপাশে গ্রহের আবর্তন, গ্রহের আবর্তন। অনেকে ভাবে কি যে পর্যাবৃত্ত গতি মনে হয় বৃত্তাকার হইতে হবে। ভাই, যে কোনো আকারের হইতে পারে। যেমন ঘড়ির কাঁটার ক্ষেত্রে বৃত্তাকার, এটা যে কোনো আকৃতির হতে পারে। এই গতির আকৃতি যে কোনো আকৃতির হতে পারে, এটার আকৃতি এটা যে কোনো আকৃতির হতে পারে। যেমন সূর্যের চারপাশে গ্রহের আবর্তন, তুমি জানো সূর্যের চারপাশে গ্রহগুলা কেমন কক্ষপথে আবর্তিত হয়? উপবৃত্তাকার, এরকম উপবৃত্তাকার। উপবৃত্ত মানে বোঝো, চ্যাপ্টা বৃত্ত, বৃত্তকে ধরে একটু চাপ দিবা, সেটা হয়ে যাবে উপবৃত্ত। বৃত্তকে ধরে একটু চাপ দিবা, চাপ দিলে সেটা হয়ে যাবে উপবৃত্ত। এই যেটা একটা উপবৃত্ত। তাহলে আমরা ধরো পৃথিবীর কথাই চিন্তা করি, পৃথিবী এই যে সবুজ গ্রহ বা নীল গ্রহ, এই যেটা হচ্ছে পৃথিবী। পৃথিবী ধরো ঘূর্ণন পথের একটা বিন্দুকে নাম দিলাম এটা এ বিন্দু। এই বিন্দুটাকে অতিক্রম করে গেল, অতিক্রম করে 365 দিন পর, এই যে এবার 365 দিন পর পর আবার এই বিন্দুকে একই দিক থেকে অতিক্রম করতেছে, এই যে একই দিক থেকে অতিক্রম করতেছে। যদি কোনো বস্তু কণার গতিপথ এমন হয় যে সে একটা নির্দিষ্ট সময় পর পর 365 দিন পর পর কোনো একটা নির্দিষ্ট বিন্দুকে একই দিক থেকে একই দিক থেকে একই দিক থেকে একই দিক থেকে অতিক্রম করতেছে, তাহলে সেটা কি বলা হচ্ছে? পর্যাবৃত্ত গতি। বোঝা গেল? তাহলে পর্যাবৃত্ত গতি কিন্তু এরকম অনেক হইতে পারে, এরকম পর্যাবৃত্ত গতি অনেক হইতে পারে। বুঝতে পারছো? তারপরে 4 নম্বর হচ্ছে সরল ছন্দিত স্পন্দন গতি, সরল স্পন্দন গতি বা দোলন গতি, সরল দোলন গতি, দোলন গতি। এই স্পন্দন গতি বা দোলন গতি কেমন? যদি কোনো বস্তু কণার গতিপথ এমন হয় যে, এবং যদি কোনো বস্তু কণার গতিপথ এমন কি, যদি কোনো পর্যাবৃত্ত গতি সম্পন্ন বস্তু কণার গতিপথ, যদি কোনো পর্যাবৃত্ত, এটা কিন্তু পর্যাবৃত্ত, যদি কোনো পর্যাবৃত্ত গতি সম্পন্ন বস্তু কণার গতিপথ এমন হয় যে, গতিপথ এমন হয় যে তা তা গতিপথের তা তা গতিপথ এমন হয় যে তা পর্যায়কালের অর্ধেক সময় যেদিকে, অর্ধেক সময় যেদিকে, বাকি অর্ধেক সময় পূর্বগতির বিপরীত দিকে, বাকি অর্ধেক সময় পূর্বগতির বিপরীত দিকে থাকে। যদি কোনো পর্যাবৃত্ত গতিসম্পন্ন কণার গতিপথ এমন হয় যে সে পুরো পর্যায়কালের অর্ধেক সময় ডান দিকে থাকলে বাকি অর্ধেক বাম দিকে, অর্ধেক সময় উপরে থাকলে বাকি অর্ধেক সময় নিচের দিকে, অর্ধেক সময় এক্স অক্ষের ধনাত্মক দিকে থাকলে বাকি অর্ধেক এক্স অক্ষের ঋণাত্মক দিকে, তাহলে অর্ধেক সময় যেদিকে বাকি অর্ধেক সময় পূর্বগতির বিপরীত দিকে থাকে, বিপরীত দিকে থাকে, তাকে তাকে সরল ছন্দিত স্পন্দন গতি বা দোলন গতি বলে, তাকে সরল ছন্দিত স্পন্দন বা দোলন গতি বলে। তুমি এই দুইটা পর্যাবৃত্ত গতি আর স্পন্দন গতি, এই দুইটা ইন্টারে ডিটেলস পড়বা। তারপর আমি এখানে একটু দেখাই, এখানে অনেকগুলো উদাহরণ আছে। যেমন সরল দোলক, এটার একটা উদাহরণ হচ্ছে সরল দোলক। সরল দোলক চিনো? একটা বস্তুকে সিলিং থেকে সুতায় বেঁধে ঝুলাই দিবা, ঝুলাই দেওয়ার পরে এই বস্তুটাকে ডান দিকে বা বাম দিকে একটু টেনে নিয়ে ছেড়ে দিবা, ডান দিকে বা বাম দিকে টেনে নিয়ে ছেড়ে দিলে দেখবা দুলতেছে, এই এরকম ভাবে দুলবে। টেনে নিয়ে ডান দিকে বা বাম দিকে ছেড়ে দিবা, ছেড়ে দিলে এরকম ভাবে দুলতে থাকবে, এরকম ভাবে দুলতে থাকবে, এদিক এদিক এদিক
এদিক, এভাবে দুলতে থাকবে। তাহলে এখান থেকে এদিকে তাকাও, ভালো করে খেয়াল করো, ভালো করে খেয়াল করো। এখান থেকে এখানে এসে এখানে আবার যাইতে যে সময় লাগে পুরো সময়টা, এটা হচ্ছে পর্যায়কাল টি। পর্যায়কাল টি। দেখো এভাবে গেল, ফিরে আসলো, পর্যায়কাল টি। গেল, ফিরে আসলো, পর্যায়কাল টি। তাহলে এবার অর্ধেক করো তো। অর্ধেক সময় গেল যেদিকে, বাকি অর্ধেক সময় বিপরীত দিকে, যেদিকে তার বিপরীত দিকে। তাহলে এই যে পর্যায়কালের অর্ধেক সময় যেদিকে, তাহলে T/2 সময়, দেখো টি এর অর্ধেক করি, তাহলে T/2 সময় এদিকে আর বাকি T/2 সময় এদিকে। তাহলে এটাই তো সরলছন্দিত স্পন্দন গতি। এরকম আরো উদাহরণ আছে। স্প্রিং, স্প্রিং, স্প্রিং এ বস্তু ঝুলানো, স্প্রিং এ বস্তু ঝুলানো হয়েছে। এই যে স্প্রিং এর মাথায় একটা বস্তু ঝুলাবা, স্প্রিং এর মাথায় একটা বস্তু এই যে ঝুলালা। ঝুলানোর পরে এই বস্তুটাকে ধরে টান দিয়ে ছেড়ে দিবা, এরকম ভাবে ধরে টান দিয়ে ছেড়ে দিবা। টান দিয়ে ছেড়ে দিলে দেখবা টিউং 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 করতেছে। ধরে ধরে এটাকে টান দিয়ে ছেড়ে দিবা, ধরে দেখবা এভাবে টিউং 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 করতেছে। তাহলে কি হচ্ছে দেখো, এইখান থেকে শুরু করে, এইখান থেকে শুরু করে এইখানে গিয়ে আবার, এখান থেকে শুরু করে এইখানে গিয়ে আবার এখানে ফেরত আসতে এই যে সময়, এই সময়টা হচ্ছে পুরো পর্যায়কাল, পুরো পর্যায়কাল। তাহলে এই পর্যায়কালের অর্ধেক অর্ধেক করো, অর্ধেক অর্ধেক করো। তাহলে অর্ধেক T/2 সময় নিচের দিকে গেছে, বাকি অর্ধেক T/2 সময় উপরের দিকে, অর্ধেক সময় যেদিকে, বাকি অর্ধেক সময় পূর্বগতির বিপরীত দিকে, তাই না? তাহলে এটাকেই বলা হচ্ছে সরল ছন্দিত স্পন্দন গতি। দেখো সরল ছন্দিত স্পন্দন গতি কিন্তু সরল রৈখিক হইতে হবে। অনেক কথা ভাই এটা যে সরল রেখা না, দেখো এটা প্রায় সরল রৈখিক, দেখো প্রায় সরল রেখা। এটার যদি কৌণিক বিস্তার, এই যে কৌণিক বিস্তার মানে এত 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 কৌণিক বিস্তারে দুললে কিন্তু এটাকে আর সরল বলা যাবে না। এরকম ভাবে যদি দোলে তাহলে এটাকে আর সরল বলা যাবে না। কিন্তু অল্প অল্প কৌণিক বিস্তারে, অল্প অল্প কৌণিক বিস্তারে দুললে এটাকে মোটামুটি সরল রেখা বলাই যায়, বুঝছো? তো এই কারণে এই যে সরল ছন্দিত স্পন্দন গতি, স্পন্দন গতি এটা কিন্তু সরল রৈখিক হইতেই হবে। এটা কিন্তু যে কোনো আকারের হতে পারে না, এটা যে কোনো আকৃতির হতে পারে, কিন্তু এটা সরল রৈখিক আকৃতির। এর আকৃতি সরল রৈখিক। দেখো স্প্রিং এ ঝুলানো বস্তুটা সোজা নিচে নামতেছে, সোজা উপরে উঠতেছে, সোজা নিচে নামতেছে, সোজা উপরে উঠতেছে, সরল রৈখিক, সরল রৈখিক। তাহলে এটা হইতে পারে কেমন? এটা সরল রৈখিক হতে হবে, সরল রৈখিক হবে। ঠিক আছে? আগেরটা যে কোনো আকারের হতে পারে, যে কোনো আকারের, বৃত্তাকার, উপবৃত্তাকার, সরল রৈখিক, ত্রিভুজাকার, চতুর্ভুজাকার, যে কোনো আকৃতির হতে পারে, সরল রৈখিক হতে পারে। তোমাকে একটা সম্পর্ক বলে দিই, এটা তুমি বড় ক্লাসে উঠলে পড়বা। সরল ছন্দিত স্পন্দন গতি কেমন? সরল রৈখিক না? পর্যাবৃত্ত গতি যে কোনো আকৃতির হতে পারে, পর্যাবৃত্ত গতি যে কোনো আকৃতির হতে পারে। এই কারণে পর্যাবৃত্ত গতির যেটা একমাত্র সরল রৈখিক, যেটা একমাত্র সরল রৈখিক, সবগুলো না, যেটা একমাত্র সরল রৈখিক অর্থাৎ সরল রৈখিক পর্যাবৃত্ত গতিকেই বলা হয় সরল ছন্দিত স্পন্দন গতি। সরল রৈখিক পর্যাবৃত্ত গতিকেই বলা হয় সরল ছন্দিত স্পন্দন গতি। এটা জাস্ট একটু জেনে রাখো, এটা জাস্ট একটু জেনে রাখো, যখন তুমি বড় ক্লাসে উঠবা, ইন্টারে উঠবা, তখন এগুলো আমরা ডিটেলস পড়বো, বুঝছো? আমি একটু ছোট্ট করে বলি আবার। পর্যাবৃত্ত গতি যে কোনো আকৃতির হতে পারে, বৃত্তাকার, উপবৃত্তাকার, সরল রৈখিক, ত্রিভুজাকার, চতুর্ভুজাকার, যে কোনো আকৃতির হতে পারে। তাহলে পর্যাবৃত্ত গতির মধ্যে যেটা একমাত্র একমাত্র সরল রৈখিক, একমাত্র সরল রৈখিক, তারই বলা হবে সরল ছন্দিত স্পন্দন গতি। দেখো নামের মধ্যেই আছে সরল, সরল জটিল না, সরল, সরল রৈখিক। বোঝা গেল? ডান। আমাদের এই অধ্যায়ের কনসেপ্ট পড়া ডান। দাদা হার্টবিট হয় না? হ্যাঁ হার্টবিট হয়, হার্টবিট স্পন্দন অবশ্যই, ঠিক আছে? হার্টবিট ও স্পন্দন গতি বলা যাবে, এটাকে বলতে পারো। ডান। এবার আসো আমরা কয়েকটা MCQ সলভ করব। আসো শেষের দিক থেকে আসি। 40 মিটার উঁচু একটা দালানের ছাদ থেকে কোনো বস্তু ছেড়ে দিলে এটি কত বেগে ভূপৃষ্ঠে আঘাত করবে? কি কঠিন একটা কোশ্চেন। ইস, 40 মিটার উপর থেকে একটা বস্তুকে ফেলে দিব, ছেড়ে দিলে, ছেড়ে দেওয়া মানে আদি বেগ 0।
কখন ভূপৃষ্ঠে আঘাত করবে? এইচ ইকুয়াল টু ইউটি হাফ জিটি স্কোয়ার, ইউ জিরো, জি এর আগে অলওয়েজ মাইনাস, এইচ নিচের দিকে যাচ্ছে, সো এইচ এর আগে মাইনাস, তাহলে -40, মাইনাস মাইনাস বাদ দাও, তাহলে 40 হাফ জি মানে 4.9 টি স্কোয়ার। আমাদের হাতে আছে ক্যালকুলেটার, তাহলে 40/4.9 রুট ওভার অ্যান্সার 2.857 ভূপৃষ্ঠ। ও আচ্ছা, সময় তো চাইনি, সরি এ তো বেগ চাইছে, কত বেগে ভূপৃষ্ঠে আঘাত করবে। তাহলে বেগের সূত্র বি ইকুয়াল টু ইউ জিটি, জি এর আগে মাইনাস, ইউ জিরো, বি নিচের দিকে, বি এর আগেও মাইনাস, ঠিক আছে। বা আমরা বেগের মানটা বের করতে চাই। ও আচ্ছা, সরি এটাও তো না, সময় তো বলে নাই। 40 মিটার উঁচু, এইচ দেওয়া আছে, ভি বের করতে বলছে, তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার 2gh। এই তাকাও, বলো নিচের দিকে গেছে, বেগ বাড়ছে না কমছে? এখানে গিয়ে কত বেগে আঘাত করবে সেই বেগটা বের করতে বলছে। বেগ বাড়ছে না কমছে? বাড়ছে। নিচের দিকে পড়লে বেগ বাড়বে। আমি কি বলছিলাম, এই সূত্র যখন ইউজ করবা তখন ত্বরণ হলে প্লাস, মন্দন হলে মাইনাস। তো ত্বরণ হবে না মন্দন হবে? ত্বরণ, তাহলে প্লাস, ইউ এর মান 0, তাহলে ভি ইকুয়াল টু হবে √2gh, জি এর মান 9.8, এইচ এর মান 40, 2 গুণ 9.8 গুণ 40 √ অ্যান্সার 28 মিটার পার সেকেন্ড বেগে ভূমিতে আঘাত করবে। আছে? এই যে আছে। গাড়িটির চতুর্থ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, এটা তো করছিলাম মনে হয়, এই এমসিকিউটা করছিলাম, এটা করা আছে দেখো তোমার খাতায়। এটাও করা আছে, এততম সেকেন্ডে গাড়ির অতিক্রান্ত দূরত্ব কত? আচ্ছা এটা করে আসো। 30তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব চাইছে, তাহলে 30তম সেকেন্ডে দেখো তো আদি বেগ কত? এই যে সময়ে বেগ, দেখো বেগ t0 দেখছো, t0তে দেখো ইউ কত, এই পয়েন্ট থেকে যাত্রা শুরু, তাহলে ইউ কত, ইউ 0, তাহলে 30তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব STH, এটা ইকুয়াল টু ইউ প্লাস হাফ এ 2t মাইনাস 1, ইউ 0 হাফ এ তো জানি না, এ বের করতে পারবো, এখানে বের করতে পারবো, এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি, নাও বসাও। অথবা বেগ বনাম সময়ের গ্রাফে ঢালই হচ্ছে ত্বরণ, ঠিক আছে। বেগ তুমি যে কোনো বেগটা নিতে পারো। ধরো আমি যদি 20 সেকেন্ড সময় নিই টি এর মান, তাহলে ভি নিব হচ্ছে 100, আর যদি 30 নিতাম 30, তাহলে নিতাম 150, তাহলে আমি নিব 100 বিয়োগ 0, ইউ এর মান 0, তাহলে 100 ভাগ 20, এটা কত? 5 মিটার পার সেকেন্ড স্কয়ার। ওকে, তাহলে এটা 5, এবার 2 ইন্টু টি, 30তম, 30 বিয়োগ 1, 30 গুণ 2, 60 বিয়োগ 1 গুণ 5 ভাগ 2, 147.5 মিটার, 147.5 মিটার। এই যে এটা অ্যান্সার, ডান। একটি বস্তুকে খাড়া উপরের দিকে কত বেগে নিক্ষেপ করলে তা 10 সেকেন্ড পর ভূপৃষ্ঠে পতিত হবে? খাড়া উপরের দিকে নিক্ষেপ করব, 10 সেকেন্ড পর ভূপৃষ্ঠে পড়বে, তাহলে এটা তো পর্যায়কাল, এটা তো মানে উড্ডয়নকাল আর কি, উড্ডয়নকাল, এটা তো উড্ডয়নকাল দেওয়া আছে, তাই না? তো কি বলছে, কত বেগে নিক্ষেপ করলে? তাহলে উড্ডয়নকালের সূত্র টি ইকুয়াল টু 2u/g, টি এর মান 10, 2 ডিভাইডেড বাই জি এর মান 9.8। তো আসো এখান থেকে ইউ বের করব, 9.8 গুণ 10 ভাগ 2, 49 মিটার পার সেকেন্ড। কত? 49 মিটার পার সেকেন্ড। এই যে সি, ডান। একজন খেলোয়াড় একটি বলকে এত বেগে খাড়া উপরের দিকে ছুড়লে সর্বোচ্চ বলটি কত উপরে উঠবে? সর্বোচ্চ উচ্চতা চাইছে। এই যে বলটাকে নিক্ষেপ করা হচ্ছে, ইউ বেগে নিক্ষেপ করা হচ্ছে, সর্বোচ্চ কত উচ্চতায় পৌঁছাবে? দ্যাট ইজ এইচ ম্যাক্স ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই 2g। ইউ এর মান 72 কিলোমিটার পার আওয়ার, তাহলে 72 গুণ 1000 ভাগ 3600, আশা করি এটা পারো, এটা তোমাদের শিখাইছি আমি। 72 গুণ 1000
ভাগ 3600, 20 মিটার পার সেকেন্ড। তাহলে 20 তার স্কোয়ার 2, জি এর মান 9.8, 20 স্কোয়ার ভাগ 2 গুণ 9.8। আচ্ছা 20.408 মিটার, সর্বোচ্চ 20.408 মিটার, এই যে এটা 20.408 মিটার। বিনা বাধায় পড়ন্ত বস্তু 5 সেকেন্ডে এত মিটার অতিক্রম করলে 72 মিটার পথ অতিক্রম করতে তার কত সেকেন্ড সময় লাগবে? সহজ না? পড়ন্ত বস্তু সূত্র করছি না আমরা। এই দেখো 5 সেকেন্ডে এটা t1 এত মিটার, দ্যাট ইজ h1। তাহলে h2 যদি এত হয় তাহলে t2 কত বের করতে হবে? t1 সময়ে h1 এত, তাহলে t2 সময়ে h2 এত, আমাদের সেই t2টা বের করতে হবে। তাহলে সূত্রটা কি লিখবো? h আর t এর সম্পর্ক, h = ut প্লাস হাফ জি t স্কোয়ার। তাহলে h সমানুপাতিক t স্কোয়ার, h1 বাই t1 স্কোয়ার, h2 বাই t2 স্কোয়ার। বলো তোমাকে লিখে দিছি কিনা? h1 বাই t1 স্কোয়ার, h2 বাই t2 স্কোয়ার। এবার h1 এর মান 50, t1 এর মান 5, h2 এর মান 72, t2 স্কোয়ার। তাহলে অতএব t2টা বের করতে হবে। 5 বর্গ গুণ 72 ভাগ 50 রুট ওভার 6 সেকেন্ড, 6 সেকেন্ডে 72 মিটার, এই যেটা ডান। খাড়া উপরে দিকে নিক্ষিপ্ত বস্তুর ত্বরণ বনাম সময়ের লেখচিত্র। ভাই খাড়া উপর দিকে নিক্ষিপ্ত বস্তুর ত্বরণ এ = জি, অভিকর্ষ ত্বরণ। তাহলে জি তো ধ্রুবক, জি কেমন? জি তো ধ্রুবক, জি কনস্ট্যান্ট না, জি হচ্ছে ধ্রুবক। তাহলে এটা ত্বরণ বনাম সময়ের লেখচিত্র। ত্বরণ এ তো একটা কনস্ট্যান্ট মান, সময়ের সাথে চেঞ্জ হচ্ছে না, জি এর মান তো একই আছে। ত্বরণ বনাম সময়ের, তো সময়ের সাথে ত্বরণ কি চেঞ্জ হচ্ছে? ত্বরণ তো জি আছে, তাহলে ধ্রুবক সব সময় জি আছে, জি এর মানই আছে। তাহলে এবার দেখো এটা কোথায় আছে, এই যে এটা শেষ। বুঝলা? তাহলে আমরা দেখলাম কিন্তু কেসিউ এমসিকিউ। এবার আসো কয়েকটা প্রশ্ন আমরা একটু সলভ করি। এটা তোমাদের হোমওয়ার্ক দিছিলাম, করছিলা? এই যে ঢাকা বোর্ড, এটা হোমওয়ার্ক দিছিলাম, করছিলা? না করলে আবার করবা কিন্তু, এটা কিন্তু করবা। এই যে একই কোশ্চেন এটা। এবার আসো 2 নম্বর নাও দেখি এইটা আমরা একটু পারি কিনা। 2 কেজি ভরের একটা বস্তুর উপর থেকে নিচে পড়ার তথ্য লিপিবদ্ধ হলো। 2 কেজি ভরের একটা বস্তু উপর থেকে নিচে পড়তেছে, যা বলবে সেই অনুযায়ী একটু চিত্র এঁকে ফেলবা, দেখবা ঘটনা অনেক সহজ। 2 কেজি ভরের একটা বস্তু উপর থেকে নিচে পড়তেছে, এই যে এখান থেকে m 2 কেজি, u0 একটা বস্তুকে ফেলে দেওয়া হচ্ছে। বস্তুটির 25 মিটার দূরত্ব অতিক্রমের সময় নির্ণয় করো। বস্তুটার 25 মিটার দূরত্ব অতিক্রমের সময় নির্ণয় করতে বলছে, জাস্ট ফেলে দেওয়া হয়েছে। তাহলে গ নম্বর, h = ut হাফ gt স্কোয়ার। এই তাকাও, নিচে থেকে পড়ার ছকে লিপিবদ্ধ করা আছে। তাহলে ভরবেগ দেওয়া আছে আর সরণ দেওয়া আছে। আমাদের বলছে এত মিটার দূরত্ব অতিক্রমের সময় নির্ণয় করো। আচ্ছা ভাই, ভরবেগ যদি এটা হয়, সরণ শূন্য, তাহলে যখন সরণ শূন্য তখন ভরবেগ এটা, তার মানে এটা আসলে আদিতে না, t0তে ভরবেগ p না, এটা ভরবেগ p। তাহলে p = mv, t0তে p = mv মানে mu আদি ভরবেগ, u আদি বেগ। তো p যদি 0 হয় তাহলে mu, তাহলে আদি বেগ u তো 0, আদি বেগ u তো 0, তাহলে u0 পেয়ে গেছি। সময় বের করতে বলছে, দেখো নিচের দিকে নামতেছে, তাহলে জি এর আগে মাইনাস, এখান থেকে নিচের দিকে 25 মিটার নামবে, তাহলে এইচ এর আগেও -25 মিটার, এইচও নিচের দিকে, এইচটাও নিচের দিকে 25 মিটার অতিক্রম, এই যে এইচ এর আগেও মাইনাস, এটা শূন্য। তাহলে এটা যদি শূন্য হয়, h = হাফ gt স্কোয়ার, এইচ এর মান 25, হাফ জি 4.9 t স্কোয়ার। তাহলে অতএব টি বের করবো। আদিবেগ u0 আমি কোত্থেকে পাইলাম? এখান থেকে পাইলাম যে সরণ যখন শূন্য তখন ভরবেগ শূন্য,
ভরবেগ মানে ভর আর বেগের গুণফল, তাহলে আদিতে ভরবেগ, আদিতে ভর আর বেগের গুণফল, এম তো আর শূন্য হয় না, তাহলে পি যেহেতু জিরো তার মানে ইউ অবশ্যই জিরো, ইউ জিরো। তাহলে 25/4.9 রুট ওভার অ্যান্সার 2.2587 এত সেকেন্ড 25 মিটার দূরত্ব অতিক্রমের সময়। এবার সৃজনশীল প্রশ্ন তো এর ঘ নম্বরটা দেখো, এর ঘ বসে একটি 2 কেজি ভরের বস্তু উপর থেকে নিচে পড়ার তথ্য দেওয়া আছে, উদ্দীপকের তথ্যগুলি ব্যবহার করে বেগ বনাম সময় লেখচিত্র অঙ্কন করো। উপরের তথ্য ব্যবহার করে বেগ বনাম নাকি সময়ের লেখচিত্র অঙ্কন করতে হবে, এর চেয়ে সহজ জিনিস আর হতে পারে না। বেগ বনাম সময়ের লেখচিত্র অঙ্কন করতে হবে আমাদের। এই যেটা টাইম টি ধরো সেকেন্ডে, আর এখানে বেগ ভি, তাহলে আমরা কি করব, এই চারটা সময়ে সময় কত আর বেগ কত বের করব। দেওয়া আছে কি ভর বেগ, তাহলে ভর বেগ দেওয়া আছে, ভর হচ্ছে কয় কেজি, 2 কেজি, তাহলে এখান থেকে বেগ পেয়ে যাব, এখান থেকে বেগটা আমরা পেয়ে যাব। তাহলে আমাদের লাগবে বেগ আর সময় লাগবে। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, আমরা একটা ছক এখানে বানাবো, ধরো এখানে একটা ছক বানাবো, ধরো ছকে এখানে হবে বেগ, বেগ হবে 1 2 3 4, বেগ হবে, আর এখানে হবে সময়, যে তখন সময় কত। তাহলে বেগকে আমরা কেমনে পাবো, এটা ভর বেগ না, তো এটা যদি ভর বেগ হয় তাহলে প্রথমে ভর বেগ পি যদি 0 হয়, ভর বেগ পি 0 হলে এম ভি ইকুয়াল টু 0, দ্যাট মিনস ভি 0। ভি যখন 0 তখন, যখন ভি 0 শুরু, স্মরণ শূন্য, ঠিক আছে, ভি 0 আদি বেগ 0, সময়টা যদি আমরা বের করতে চাই সময়ও শূন্য হয়ে আসবে। যদি বের করতে চাও নাও বের করো, এইচ ইকুয়াল টু ইউটি হাফ জিটি স্কোয়ার। আরে ভাই এটাও শূন্য, এইচও শূন্য, তো টিও তো শূন্যই হবে রে ভাই। তাহলে এটা টি 0, তখন বেগ 0, বেগ 0। এইবার আসো যখন 40, তাহলে ভর বেগ পি হচ্ছে 40, পি ইকুয়াল টু এম ভি 40, এম ভি 40, এম এর মান 2, ভি 40, তাহলে অর্থাৎ ভি কত 20 মিটার পার সেকেন্ড বেগ ভি। তাহলে ভি 20 মিটার পার সেকেন্ড। এবার এই সময়টা লাগবে, ঠিক আছে, সেই সময় স্মরণ ছিল 25 মিটার। তাহলে আমি যদি সময়টা বের করি, এইচ ইকুয়াল টু ইউটি হাফ জিটি স্কোয়ার, ইউটি হাফ জিটি স্কোয়ার। তাহলে ইউ আদি বেগ 0, ঠিক আছে, এইচ এর মানটা দেখো, এখানেও মাইনাস দিলে এখানেও মাইনাস দিবা। তো তুমি যদি একটু বড় হয়ে যাও, অনেকগুলো ম্যাথ করার পরে মানুষ একটু বড় হয়ে যায় না, দিলাম না দুই পাশে আর মাইনাস দেওয়ার দরকার নেই। তাহলে এটা 25, এটা 4.9 টি স্কোয়ার। ভাই এই টিটা তো একটু আগে বের করছিলাম, এই টিটা তো একটু আগে আমরা বের করছিলাম, 25/4.9 রুট ওভার অ্যান্সার। তাহলে এটা হচ্ছে 2.258 এত সেকেন্ড, ঠিক আছে। তাহলে এবার ভি এর মানটা বসাই, তাহলে ভি এর মান 20, টি এর মান 2.258, ঠিক আছে এটা। আচ্ছা দেখি তো এই সূত্র দিয়ে সময় একই আসতো কিনা, ভি ইকুয়াল টু ইউ প্লাস জিটি, এটা 0, ভি এর মান 20, জি এর মান 9.8 টি, তাহলে দেখি তো 20/9.8 2.04, 2 কেজি ভরের বস্তু উপর থেকে নিচে পড়ার তথ্য লিপিবদ্ধ হলো, তথ্য ব্যবহার করে বেগ বনাম সময় লেখচিত্র অঙ্কন করো। বেগ বনাম সময় লেখচিত্র, এখানে আসছে ভি ইকুয়াল টু ইউ প্লাস জিটি, এই সূত্র দিয়ে টি এর মান আসতেছে 2.04 এত সেকেন্ড, টি এর মান, এখান থেকে টি এর মান। দেখো দুটো সময় আসলে একই আসা উচিত ছিল, ঠিক আছে। এই কোশ্চেনগুলো যে কেন করে, কারা করে, খোদা। দেখো কোশ্চেনটা যে ভুল আছে বুঝবা কেমনে, কোশ্চেনটা ভুল আছে, এটা বোর্ডে আসা কোশ্চেন, তারপরে ভুল আছে, বুঝবা কেমনে। বসে স্মরণ হচ্ছে 25 মিটার, আর তখন ভর বেগ হচ্ছে 40, তো ভর বেগ থেকে বেগ পাইছি, তো সেই মুহূর্তে বেগ পাইছি, আদি বেগ তো শূন্য ছিল। তাহলে ভি ইকুয়াল টু ইউ প্লাস জিটি, ইউ 0, জিটি টি এর মান বের করবো। আবার এইচ ইকুয়াল টু হাফ জিটি স্কোয়ার, এখান থেকে আবার টি এর মান বের করবো। দেখো দুইটা টি ম্যাচ করে না, দুইটা টি ম্যাচ করা উচিত ছিল, দুইটা টি ম্যাচ করা উচিত ছিল, দুইটা টি ম্যাচ করে নাই।
বুঝলা? তাহলে কাহিনী মানে সূত্র ঠিক নাই আর কি। আচ্ছা যাই হোক, এখন করার কিছু মানে সমীকরণ মানে ম্যাথটা ঠিক নাই, বুঝছো? এবার 80, আবার P ইকুয়াল টু 80, P ইকুয়াল টু 80, তাহলে এম ভি ইকুয়াল টু 80, এম এর মান কত 2, ভি 80, তাহলে ভি কত হবে? ভি হবে 40 মিটার পার সেকেন্ড। আর যখন 40 মিটার পার সেকেন্ড তখন সময় কত? তো যখন 40 মিটার পার সেকেন্ড তখন সরণ গেছে কত? 100 মিটার। তাহলে এখন যদি এইচ বের করি, এইচটা বের করি, তাহলে এইচ হচ্ছে ইউটি হাফ জিটি স্কোয়ার, ইউ তো 0, হাফ জিটি স্কোয়ার। তাহলে এখান থেকে এইচ এর মান বসাবো 80, এটা 0, হাফ জি মানে 4.9 টি স্কোয়ার। তাহলে এই থেকে টি এর মানটা যেটা পাবো সেটা হচ্ছে 80 ভাগ 4.9 রুট ওভার অ্যান্সার। এটা হচ্ছে 4.0406 এত সেকেন্ড, বা 4.04 এই পর্যন্ত রাখলেই হবে। এখান থেকে যদি আমরা ভি ইকুয়াল টু ইউজিটি এটা খাটাই, ইউ0, তাহলে ভি এর মান 40 ভাগ জি 9.8, এটা আসে 4.08 আর দিছে 4.04, বুঝছো? একটু সামান্য এদিক ওদিক হয়েছে। এটা হচ্ছে তোমার কোনো ভুল না, তুমি এভাবে করবা, এখন কি আর করার, ঠিক আছে? বাট যে কোশ্চেনটা করছে তার আরেকটু চিন্তা ভাবনা করে কোশ্চেনটা করা উচিত ছিল। বোর্ড কোশ্চেনে এরকম ভুল করা উচিত ছিল না। তারপরে 160 যখন, তখন এটা হিসাব করবা, এই যে এটা তুমি হিসাব করে বসাবা, ওটার আমি করলাম না যেহেতু জায়গা নাই। তাহলে এবার বেগ বনাম সময়, তাহলে বেগ 0 সময় 0, দেখো বেগ 0 সময় 0, বেগের মান 20 20 40, এই যে 20 40, 40-এর পর এটা 160 ভাগ 2, 160 ভাগ 2, তাহলে 80 হবে। 20, এটা 20, তার দ্বিগুণ 40, 40-এর দ্বিগুণ 80, এই যে এটা 80, এটা 40, এটা 20। তাহলে সময় দেখো 0 0, তারপরে সময় এই যে এটা 2.258, তারপরে 4.04, এই যে এটা হবে এরকম, একেবারে লিনিয়ারলি যাবে, এরকমভাবে যাবে। কেন? কারণ সমতরণে একটা সরল রেখা পাওয়া যাবে, এরকম একটা সরল রেখা পাওয়া যাবে। তাহলে এখানে মানগুলো বসাবো, সময়ের মান 2.25, এটা 4.04, তারপরে এটা বের করে বসাই দিবা, এটা হিসাব করে মান বসাই দিবা। বলো পারা যাবে? এই এখানে মান বসাই দিবা, বসাই দিলে হয়ে যাবে গ্রাফ। ওকে ডান। এইচ 100 মিটার না? কোথায় এইচ 100 মিটার? এইচ তো 100 মিটার। ও ও ও ও ও ও ও সরি 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 স্লিপ অফ পেন। এইচ 100 মিটার, দুঃখিত দুঃখিত। তাহলে টি ইকুয়াল টু 100 ভাগ 4.9 তার স্কোয়ার, 100 ভাগ 4.9 তার স্কোয়ার, 9.03, 9.03, ঠিক আছে? 100 ভাগ 9.03, এটা, তাহলে এটা ধরো 9.03। এই প্রশ্নটা ভুল, এই প্রশ্ন মারাত্মক ভুল, এই প্রশ্ন ভুল, মারাত্মক ভুল। ভরবেগ আর সরণ দেওয়া আছে, ভুল, মারাত্মক ভুল, হয় না, এরকম তথ্য দেওয়া থাকলে হয় না, বুঝছো? বোর্ড কোশ্চেন কোন বোর্ডে আসছে? যশোর বোর্ডে। ওকে, এই যে এটা একটু করি আমরা পড়ন্ত বস্তুর ক্ষেত্রে। 20 মিটার পার সেকেন্ড আদিবেগে একটা ক্রিকেট বলকে মুকুল খাড়া উপরের দিকে ছুড়ে দিছে। কে? মুকুল। এই যে এর নাম মুকুল, মুকুল এটাকে খাড়া উপরের দিকে ছুড়ে দিছে কত বেগে? 20 মিটার পার সেকেন্ড বেগে। ওকে, তাহলে এটা উপরে উঠে এইভাবে নিচে পড়বে। এবার একই সময় নিশান 30 মিটার থেকে, 30 মিটার দূর থেকে, নিশান 30 মিটার দূর থেকে, এটা হচ্ছে 30 মিটার, এই 30 মিটার দূর থেকে নিশান বলটাকে ক্যাচ ধরার জন্য 6 মিটার পার সেকেন্ড বেগে দৌড় লাগাইছে, 6 মিটার পার সেকেন্ড বেগে দৌড় লাগাইছে। বলটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠেছিল তা নির্ণয় করো। বলো এটা পারবো কিনা? গ নম্বর, বলটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠেছিল? এইচ ম্যাক্স ইউ স্কোয়ার বাই 2g, ইউ এর মান 20, 20 স্কোয়ার ডিভাইডেড বাই 2, জি এর মান 9.8, তাহলে 20 স্কোয়ার ডিভাইডেড বাই 2 গুণ 9.8, 20 স্কোয়ার ডিভাইডেড বাই 2 গুণ 9.8,
তাহলে এটা আসবে 20.408 এত মিটার। ওকে, এবার এর সাথে আর একটা কোশ্চেন আছে, এই দেখো সৃজনশীল প্রশ্ন ঘ। ঘ, নিশানের পক্ষে বলটিকে মাটিতে পড়ার পূর্বে ধরা সম্ভব কিনা, গাণিতিকভাবে যাচাই করো। আমরা এখানেই করে ফেলবো। নিশানের পক্ষে বলটিকে মাটিতে পড়ার আগেই ধরা সম্ভব কিনা। তাহলে এই যে বলটা, এই বলটা মাটিতে পড়তে সময় লাগবে, মানে বলের উড্ডয়নকাল। বলের উড্ডয়ন কাল, তো বলের উড্ডয়নকাল টি ইকুয়াল টু 2u/g না। 2 ইউ এর মান 20, জি এর মান 9.8। তাহলে 2 × 20 ভাগ 9.8, 4.081 এত সেকেন্ড পর বলটা মাটিতে পড়বে। এটা হচ্ছে বলের উড্ডয়নকাল। এই সময়ের মধ্যে দেখি তো ও এসে বলটা ধরতে পারে কিনা। তাহলে ও তো 6 মিটার/সেকেন্ড বেগে সমবেগে দৌড়াবে, এই যে সমবেগে ছোটে, সমবেগে দৌড়াবে। তাহলে নিশান বলের কাছে পৌঁছাইতে সময় লাগে, নিশানের পৌঁছাতে সময় আমরা ধরলাম টি। তো নিশান পৌঁছাবে সমবেগে, তো এস ইকুয়াল টু ভিটি। এস এর মান 30, ভি এর মান 6t। তাহলে নিশানের পৌঁছাতে সময় লাগে 5 সেকেন্ড। নিশানের পৌঁছাইতে সময় লাগবে 5 সেকেন্ড, তার আগেই 4 সেকেন্ডে বলটা মাটিতে পড়ে গেছে। তাহলে উড্ডয়নকালের মান এই 5 সেকেন্ডের চেয়ে কম। তাহলে নিশানের পৌঁছানোর আগেই বলটি মাটিতে পড়ে গেছে। নিশানের পৌঁছানোর আগেই বলটি পড়ে গিয়েছে, বলটি মাটিতে পড়ে গিয়েছে। তাহলে বলটিকে ক্যাচ ধরতে পারবে? নো, পারবে না। বলটিকে ক্যাচ ধরতে পারবে না। কি বোঝা গেল? বলো বলো, বোঝা গেল কি না? ডান। তাহলে আমাদের এই অধ্যায় শেষ। আমাদের এই অধ্যায় শেষ। তো তোমাকে কিছু হোমওয়ার্ক দিয়ে দিব আমি, বুঝছো? অবশ্যই হোমওয়ার্কগুলো করবা। যেমন এটা আমি করে দিছি, এই ম্যাথটা থাকবে তোমাদের হোমওয়ার্ক, ঠিক আছে? এটা হোমওয়ার্ক করবা। দেখবে এখানে কয়েকটা ম্যাথ, 4-5টা ম্যাথ হোমওয়ার্ক আছে, ঠিক আছে? এই যে বন্দুকের গুলির একটা ম্যাথ হোমওয়ার্ক আছে, কুমিল্লা বোর্ড 21-এ আসা। তো এই যে ম্যাথগুলা, এই ম্যাথগুলা হোমওয়ার্ক, এই ম্যাথগুলা করবা, বুঝছো? করানো ম্যাথ সবই দেখবা, করানো ম্যাথ, এগুলা হোমওয়ার্ক করবা। তাহলে ডান, টাটা। হোমওয়ার্কগুলো করবা কিন্তু, যে হোমওয়ার্ক করবে সে আমার ফেভারিট স্টুডেন্ট, যে হোমওয়ার্ক করবে না সে আমার ফেভারিট স্টুডেন্ট না, সে আমাকে ভালোবাসে না, বুঝছো? হোমওয়ার্কগুলো করবা, যে হোমওয়ার্ক করবে আমি তাকে খুবই পছন্দ করব। টাটা। তাহলে তোমাদের সাথে আবার দেখা হবে, আবার পরের একটা অধ্যায় নিয়ে, ঠিক আছে? ওকে, বাই বাই। হোমওয়ার্ক কই পাবা? হোমওয়ার্ক এই যে এখানে দিয়ে দিব, স্লাইডে দিয়ে দিব। তোমরা স্লাইড পাও না? তোমাদের স্লাইড দেয় না? এই স্লাইডেই হোমওয়ার্ক পেয়ে যাবা।